যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক। উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক। উনি বর্তমানে চট্টগ্রামের জাহাঙ্গীর লাইন ক্যান্টনমেন্টের 21 AD আর্টিলারিতে কর্মরত রয়েছেন। তো এই কারণেই মূলত উনি ওনার নামটা প্রকাশ করেন নাই। তো আমরা ওনার নামটা বললাম না, ছদ্মনামও দিলাম না। তো উনি যে ঘটনাটি আসলে দিয়েছেন, আমার মনে হয় যে এই ঘটনাটি অনেকের জন্য শিক্ষণীয় হবে। আমাদের লিসেনারদের মধ্যে যারা রয়েছেন তারা যদি এই ধরনের চিন্তা করে থাকেন, তাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লেসন বা শিক্ষা হবে। তো চলুন ঘটনায় চলে যাই। তো যার ঘটনা শেয়ার করেছেন, তো সেই লোকটি তারই বন্ধু। তিনি অবশ্য আর্মিতে কর্মরত নন। তো আর্মির চাকরি করার কারণে তার সাথে হয়তো কিছুটা সময়গত যে ব্যাপারগুলো থাকে তার কারণে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু এই ব্যক্তি এই ভাইকে ঘটনাটি দিয়েছেন। মূলত যিনি দিয়েছেন তার নাম হচ্ছে সাকিব। তো এই যে সাকিব ভাই, উনি ছোটবেলা থেকেই খুব ডানপিটে স্বভাবের একজন মানুষ। আর ইন্টারমিডিয়েট পাশ করার পর উনি ভর্তি হয়ে গিয়েছেন অনার্সে। আর উনি যখন কলেজে লেখাপড়া করতেন তখন একটি মেয়েকে উনি পছন্দ করতেন। দেখা যেত যে উনি যে কোচিং এ পড়তেন সেই মেয়েটাও একই কোচিং এ পড়তেন। এইভাবে আসা যাওয়ার কারণে মেয়েটার প্রতি তার একটা দুর্বলতার সৃষ্টি হয়ে গেল। ওই মেয়েটি কিন্তু তাকে খুব একটা বেশি পাত্তা দিত না। মেয়েটি তার মতো করে লেখাপড়া করতে আসা যাওয়া করত। তো এই জন্য উনি কি করেছেন, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছেন, যাতে করে ওই মেয়েটি তার প্রতি দুর্বল হয়। এখন স্বাভাবিকভাবেই যদি পরিচিত, অন্তত হালকা পাতলা কথা হয়, হাই হ্যালো হয়, তিনি যদি কাউকে চা খাওয়ার জন্য বলেন বা অন্য কোনো কিছু খেতে অফার করেন, আমরা ভদ্রতার খাতিরে তো সেটা খাই। তো এভাবেই ওই ব্ল্যাক ম্যাজিকের যে কলা কৌশলগুলো কবিরাজরা শিখিয়ে দেন, তো ওই শেখানো পদ্ধতিতেই ওই মেয়েটির উপর উনি প্রয়োগ করেন। ফলশ্রুতিতে যেটা হয়, ওই মেয়েটি তার প্রতি দুর্বল হয়ে পড়ে। আর উনি যখন কবিরাজের কাছ থেকে এই তদবির নিয়েছিলেন, তখন কবিরাজকে বলেছিলেন যে আপনার কি লাগবে, কত টাকা লাগবে। তখন কবিরাজ বলেছিল যে না, আমি কোনো টাকা নিব না, তোমার এই কাজের জন্য যেই জিনটা আমি নিয়োগ করব, ওই জিনটার সময় হইলেই তোমার কাছ থেকে চেয়ে নেবে। ওই জিন যেটা চাবে ওটা দিয়ে দিও, তাহলেই হবে। ওই জিনটার সাথে এটাই আমার চুক্তি হয়েছে। এখন বলো তুমি রাজি কি না। তুমি যদি রাজি হও তাহলে সেই জিনটা কাজ করবে, নাহলে করবে না। তখন উনি রাজি হয়েছিলেন। এরপরে কিন্তু কবিরাজ ওই তদবিরটা দিয়েছিলেন। কবিরাজ তো তদবির দিয়ে দিয়েছেন, উনিও সেই তদবিরের প্রয়োগও করেছেন, তারপর কাজও হয়েছে। এরপর উনি ওই মেয়েকে বিয়েও করেছেন। সবকিছু মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবেই চলল। তো সময়ও কেটে যাচ্ছিল। এরপরে কি হলো যে ওই যে মেয়েটিকে উনি বিয়ে করলেন, তিনি সন্তান সম্ভবা হন। এরপরেই শুরু হয়ে গেল সমস্যা। সমস্যাটা কি, যে এই যে যিনি ভাই, যিনি কাজটি করেছেন, সাকিব ভাই, উনি এক রাতে স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখা যায় একটি অবয়বটা মধ্য বয়সী একটা মানুষের মতো হবে, তবে মানুষের চেহারাটা খুব ভয়ঙ্কর এটাও বলা যাবে না, আবার চেহারা ভালো এটাও বলা যাবে না। থাকে না মানুষের মধ্যেও কিছু বিদঘুটে চেহারার বলে মনে হয়। আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর, আমরা চেহারার কারো অমর্যাদা করছি না, কিন্তু কারো কারো চেহারা দেখলে কিন্তু হঠাৎ করে ভয় লেগে যায়। এরকম কিন্তু অনেক মানুষ আছে। তো ওই টাইপের একটা চেহারা। তো ওই অবয়বটা তার সামনে এসে বলছে, কি রে সাকিব, তোর কাজ তো আমি করে দিলাম, মনে আছে তো কবিরাজের কথা? আমি কিন্তু কবিরাজকে বলছিলাম যে আমার সময় হলে আমি চেয়ে নেব, আমার সেই সময়টা চলে আসছে। তখন ওই স্বপ্নের মধ্যেই সাকিব ভাই বলেন যে ঠিক আছে, আপনি আমার কাজ করে দিছেন, ভালো কথা, বলেন আপনি কি চান। তখন বলেন যে তোর কাছে
আমার একটাই চাওয়া, এটা দিবি, এটা নিয়ে আমি চলে যাব, আর কখনোই তোর কাছে আসবো না। তখন বলে, বলেন না কি? তখন ওই অবয়বটা বলে, তোর যে সন্তানটা ভূমিষ্ঠ হবে না, ওই সন্তানটাকে আমি নিয়ে যাব, ওই সন্তানটাকে তোকে কুরবানি দিতে হবে, আমার কাছে দিয়ে দিতে হবে, সন্তানের মায়া তোকে কুরবানি করে আমার হাতে ছেড়ে দিতে হবে। এই কথা বলার সাথে সাথে সাকিব ভাই স্বপ্নের মধ্যেই ওই অভাবটার পায়ে জড়িয়ে ধরেন, পায়ের উপর পড়ে যান যে না না, এটা চান না, এটা আমি দিতে পারবো না, এটা অসম্ভব, আপনি অন্য কিছু চান, টাকা চান, অন্য কিছু চান, আমি দেব, কিন্তু এইটা আমি কিভাবে দিব? তখন ওই অভাবটা বলে, এটা কিন্তু কথা ছিল না, কথা ছিল তোর কাছে যেটা চাবো তুই সেটাই দিবি, তোর জীবন তো আমি চাই নাই, তোর বউর জীবন চাই নাই, তুই তোর বউ বেঁচে থাকলে তোদের আরো সন্তান হবে, তাদেরকেও তো আমি নিতে চাই নাই, শুধু বলছি প্রথম সন্তানটা আমি নিয়ে যাব, এটাই চুক্তির ওয়াদা তুই করছিলি, সেই ওয়াদা অনুযায়ী এখন তোকে দিতে হবে। তখন সে বলে, আপনি তো প্রথমে এটা বলেন নাই। তখন ওই অবয়বটা বলে, তোকে তো বলেছিলামই যে সময় হইলে আমি যেটা চাবো সেটা দিতে হবে, তুই বলছিলি যে দিবি। তখন সাকিব ভাই স্বপ্নের মধ্যেই বলতেছেন যে আমি তো ওই সময়ের আবেগে বলে ফেলছি, আমি তো বুঝতে পারি নাই যে আপনি এটা চাইবেন। তখন ওই জিনটা বলে, এটাই তোদের সমস্যা, তোরা আবেগে অনেক কাজ করে ফেলিস, পরিণতি ভাবিস না, কিন্তু আমরা কিন্তু জানি কাকে দিয়ে কোন কাজটা আমি করাই নেব বা আমরা করাই নিব। এখন আমি যেটা চাইছি সেটাই দিতে হবে, তুই দিতে না চাইলেও কোনো সমস্যা নাই, আমি নিয়ে নেব, তবে তুই ওয়াদা করছিলি সেটা তোকে মনে করাই দিলাম। আমি যদি এখন জোর করেও নিয়ে যাই, তারপরেও তুই তো ওয়াদা করছিলি, তোর ওয়াদাটাই আমি পূরণ করলাম, এতে করে আমার যে লক্ষ্য সেটা হাসিল হয়ে যাবে। তো এই কথা বলার পর স্বপ্নও ভেঙে যায়, উনি তো ঘুম ভেঙে উঠে পড়েছেন, তার মধ্যে খুব উত্তেজনা কাজ করছে, হাই হাই এইটা কি হইল, এমন একটা ব্যাপার, এটা তো উনি ওনার স্ত্রীকেও বলতে পারছেন না। তাহলে এই সমস্যার সমাধান উনি করবেন কিভাবে, কাউকে উনি বলতে পারছেন না। এরপর উনি চিন্তা করে, দাসার দুঃস্বপ্ন দেখি নাই তো। এই সমস্ত ভাবতে ভাবতেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে, এবং উনি এই বিষয়টা যে খুব বেশিবার স্বপ্নে দেখেছেন তাও না। সন্তান ভূমিষ্ঠ হয়, একটা ছেলে সন্তান হয়, ছেলে সন্তানের নাম রাখা হয় রাকিব। কিন্তু জন্মের 7ম দিনে হঠাৎ করে সুস্থ স্বাভাবিক ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালাইজড করার পর এই রাকিব নামক ছোট্ট শিশু নিষ্পাপ বাচ্চাটি পৃথিবী থেকে বিদায় নেয়। আশেপাশের আত্মীয় স্বজন বা অনেকেই মনে করেছেন বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, মারা গিয়েছে। কিন্তু আসল রহস্যটা কি ছিল এটা কিন্তু শুধু সাকিব ভাই জানেন, যেটা উনি পরবর্তীতে ওনার এই আর্মি সদস্য বন্ধুকে শেয়ার করেছিলেন। সাকিব ভাই, আমরা যেটা বলছি, সাকিব নামটা ছদ্মনাম, কারণ ওনার আসল নাম যদি বলা হয় তাহলে ওনার আত্মীয় স্বজনের মধ্যে যদি আপনাদের ওয়ার্ল্ডের কোনো সাবস্ক্রাইবার্স থাকেন বা লিসেনার থাকেন, এই বিষয়টা তারা জেনে যেতে পারেন। তার স্ত্রী কিন্তু আজও জানে না তার সন্তানের মৃত্যুর আসল কারণ কি। তো এটা জানলে অনেক বড় ধরনের অশান্তি হতে পারে, এই জন্যই নামগুলো ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। এমনকি এই যে রাকিব নামটা বললাম, এই নামটাও ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আর যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম তো আমরা বলিই নাই, শুধু তার কর্মস্থল যেটা আমরা সেটা বলেছি। তো প্রিয় লিসেনার্স, আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের ব্যাপারগুলো ফেস করে থাকেন। তো তাদের জন্য আমি বলবো যে এই টাইপের কাজ করে যদি আপনারা সাময়িকভাবে কোনো ফায়দা হাসিলও করেন,
এর পরিণতি ভালো হয়েছে আমার এই বয়সে আমি যতটুকু দেখেছি যে এর পরিণতি ভালো হয়েছে এমন কোনো নজির আমি পাইনি। তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের চিন্তা যদি কারো মাথায় থাকে, সাময়িক আবেগে কেউ এই কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনার বড় বিপদ ডেকে নিয়ে আসছেন এবং এটার কোনো সমাধান নাই। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করে এই ধরনের কাজ হাসিল যদি করেন তাহলে আপনার কিন্তু ইমানও চলে যাচ্ছে। আর যদি কেউ পূর্বে এই কাজ করে থাকেন, আমি অনুরোধ করব আমাদের মধ্যে কেউ এই টাইপের কাজ যদি কেউ করে থাকি আমরা তওবা করব, কারণ আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই রূহ গলা পর্যন্ত না আসে, মানে আজরাইল যখন রূহটা বের করতে যাবেন এই গলা পর্যন্ত আসার পর্যন্ত কিন্তু তওবা আল্লাহ কবুল করবেন, কিন্তু গলা পর্যন্ত এসে যাওয়ার পর এরপর কিন্তু আর তওবা কবুল হবে না। তখন মানুষ বুঝতে পারবে যে আমি মারা যাচ্ছি, আর ওই সময় তওবা কবুল হয় না। এই জন্য আমাদের মধ্যে যদি কেউ এই টাইপের কাজ করেও থাকি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর ভবিষ্যতের জন্য আমরা এই কাজ কখনোই করব না ইনশাল্লাহ, আর অন্যদেরকেও এই কাজ না করার পরামর্শ দিব। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আসলে দেখুন, আমাদের কাজের কারণে কিন্তু এই ছোট্ট নিষ্পাপ শিশুটি সে পৃথিবী থেকে বিদায় নিল। তার ভাগ্য ওভাবে ছিল, এটা সত্য, কিন্তু একটা প্রেক্ষাপট তো তৈরি হয়েছে। আর এই ঘটনার কারণে এই সাকিব ভাই আজও উনি প্রচন্ড অনুশোচনায় ভোগেন, কাউকে বলতে পারেন না। হয়তোবা এই ঘটনা প্রকাশের মাধ্যম দিয়ে উনি হয়তোবা এই মেসেজটা আমাদের মাধ্যম দিয়ে সকলের কাছে পৌঁছে দিতে পেরেছেন। আশা করছি যে তাতে উনি কিছুটা হলেও হালকা হবেন। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 130তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ইতোমধ্যে মোহাম্মদ তাহমিদ সে কিন্তু গ্রামগঞ্জের ঘটনা দিয়ে আপনাদের মন অনেকটাই জয় করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ ওর ঘটনার মধ্যে কিন্তু একদম গ্রামের একটা সোদা মাটির গন্ধ লেগে থাকে, কোনো অতিরঞ্জিত ব্যাপার নেই, একদম স্বাভাবিক ঘটনা আপনারা যেটা শুনতে চান মূলত। তো বিগত বেশ কিছু এপিসোড জুড়ে তার ঘটনা থাকছে, বছরের এই শেষ এপিসোডেও এইবার তার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো চলুন ঘটনায় চলে যাই। তো আমরা গত এপিসোডে এই তাহমিদের যেই ঘটনাটি শেয়ার করেছিলাম সেখানে দেখা গিয়েছিল যে তার চাচাতো ভাই আলামিনের কাছ থেকে কিছু ঘটনা শুনেছিল। তো এবারও ওই আলামিনের কাছ থেকে সংগ্রহ করা কয়েকটি ঘটনা যেগুলো পেন্ডিং ছিল সেগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হলো আশরাফ আলী। আর এই যে আশরাফ আলী, ওনার ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে বলেছি, আপনারা নিশ্চয়ই এটা শুনে থাকবেন যারা রেগুলার শোনেন আর কি। তো চলুন মূল ঘটনায় যাই। তো ঘটনার সময়কাল কিন্তু অনেক দিন আগের, আজ থেকে না হলেও প্রায় 75 থেকে 80 বছর আগে। তো অনেক আগের ঘটনা হওয়ার কারণে এক্সাক্ট সালটা বলা যায় না, আর মাস বা তারিখ এটাও বলা পসিবল নয়। তো ওই সময় এখনকার মতো যে চারদিকে যেমন আলোক উজ্জ্বল, লাইটিং, রাস্তাঘাট অনেক উন্নত, তখন কিন্তু এরকমটা ছিল না। আর এই যে তাহমিদের বাড়ি কিন্তু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। তো ওই গ্রাম তো ওই সময়ের প্রেক্ষাপটে তো আরো কত মানে বেশ অনুন্নত ছিল, বোঝাই যাচ্ছে। এটা আমরা বর্তমান প্রেক্ষাপটেও তো বুঝতে পারি। তো ওই সময়ে এই যে আশরাফ আলী, উনি মোরেলগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা করেছেন, মূলত বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো উনি বিকালের দিকে বাজারে পৌঁছে যান, অনেকখানি পথ পাড়ি দিয়ে টুকটাক যা কিছু কেনার দরকার সেগুলো কেনাকাটা করে আবার বাড়ির দিকে রওনা করেন। তখন তো এরকম গাড়ি ছিল না, পায়ে হেঁটেই অনেকটা পথ হেঁটে যেতে হতো আর কি। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হতো, অনেকটা সময় এমন অবস্থা হতো রাস্তাও নাই। এই কারণে কি হতো যে অনেকেই সাঁতরে পার হতেন, মানে সেখানে নৌকা থাকবে তাও না। দেখা যাচ্ছে যে নৌকা থাকে, অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর নৌকা পাওয়া গেল না। এই জন্য গ্রামের অনেকেই ওই গ্রামে যখন বাইরে বের হতেন
তখন সাথে একটা গামছা রাখতেন। কারণ কোথায় যে সাঁতরাতে হবে এটাও বলা মুশকিল, কোথায় গিয়ে বিপদে পড়তে হবে। তো উনি তো বাজার সেরে যখন রওনা করেন তখন মাগরিবের আজান ইতোমধ্যে দিয়ে দিয়েছে। তো এই তেলিগাতি গ্রাম থেকে হেঁটে যদি মোরেলগঞ্জ সদরে যেতে হয় তাহলে কমপক্ষে 4 ঘন্টার মতো হাঁটা তো লাগবেই। এখনকার যুগে তো আমরা 4 ঘন্টা হাঁটার কথা কল্পনাই করতে চাইব না। তো উনি মোরেলগঞ্জ সদর থেকে রওনা করেন ওই মাগরিবের সময়। রাতটা ছিল পূর্ণিমার ঠিক আগে হতে পারে, মানে তখন অতটা পূর্ণিমার মতো আলোক উজ্জ্বল না থাকলেও মোটামুটি বেশ আলো ছিল। তো উনি এমন হিসাব করেই আসলে বের হয়েছিলেন যে দিনের বেলায় হেঁটে যাবেন আর রাতের বেলা চাঁদের আলোতে হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছাবেন। তো আগেকার মানুষরা কিন্তু এমনই করতেন। তো যাই হোক, উনি রওনা করে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলেও এসেছেন। আর অনেকটা পথ আস্তে আস্তে মানে নিজ গ্রামের একদম পাশের গ্রামে চলে আসছেন। ওই তেলিগাতি গ্রামের পাশে একটি গ্রাম রয়েছে যেটার নাম হচ্ছে চাপড়ি গ্রাম। যারা ওই এলাকায় আছেন তারা চেনেন আর কি। তো আরেকটা বাজার আছে দৈবজ্ঞ হাটি বাজার। তো ওই দৈবজ্ঞ হাটি হয়ে তারপর চাপড়ি গ্রাম, তারপরে তেলিগাতি গ্রাম, মানে ওনার নিজের গ্রাম আর কি। তো উনি চাঁদের আলোতে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে একসময় চাপড়ি গ্রামে এসে পৌঁছেছেন। তো এই গ্রামেই মূলত ঘটনাটি ঘটে। তখনকার সময় চাপড়ি গ্রামে বিশাল বড় বড় গোল বাগান ছিল আর কি। তো গোল বাগান মানে হলো যে গোল পাতা গাছ, ওটাকেই আসলে ওই গোল বাগান বলতো, যেটা দিয়ে মানুষ ঘরের ছাউনি বা চাল তৈরি করে। বাংলাদেশের সুন্দরবনে প্রচুর পরিমাণে এই গোলপাতা গাছ রয়েছে। তো এখন তো এগুলো অনেক কমে গিয়েছে, কিন্তু ওই সময় কিন্তু লোকালয়েও এগুলো ছিল। তো বিশাল বড় গোলবাগান ছিল সেই চাপড়ি গ্রামে। লোকমুখে ওই সময় শোনা যেত তখনকার সময় ওই গোলবাগানে অনেক কিছু দেখা যেত, মানুষ ভয় পেত, অনেক ভয়ঙ্কর ঘটনা সেখানে ঘটত। যদিও বা সেই গোলবাগানের চিহ্ন এখন কিচ্ছুই নেই। তো যাই হোক, উনি হাঁটতে হাঁটতে একসময় সেই গোলবাগানের কাছে পৌঁছে যান। ওই গোলবাগানের মাছ দিয়ে গ্রামের একটা ছোট্ট মেঠো পথ চলে গেছে, আর দুই পাশে বিশাল লম্বা সারি ধরে এই গোলপাতা গাছ ছিল বা গোলবাগান ছিল। আর রাস্তাটা যতটুকু চওড়া ছিল এটা আসলে মানে ওইভাবে বলার মতো না যে পাশাপাশি দুইজন লোক হেঁটে যেতে পারে, মানে একটা আইলের মতো আর কি, এরকম টাইপের। তো উনি তো ওই ভিতর দিয়ে হাঁটছিলেন, আর চাঁদের আলোয় মোটামুটি উনি চলতে পারছিলেন আর কি। আর ওনার ওই সময় টর্চ লাইট ছিল না, উনি ওইভাবেই হেঁটে অভ্যস্ত আর কি। আর রাতের বেলা হাঁটতে হাঁটতে অভ্যস্ত, তো মানে মোটামুটি বলা যায় যে ওনারা যারা রাতের বেলা এভাবে হাঁটেন চাঁদের আলোতে, যারা এইভাবে দীর্ঘ সময় ধরে চলেছেন, তারা এই বিষয়টাতে একটা অভ্যস্ত হয়ে যান, যেটা আমাদের পক্ষে সম্ভব না। এমনকি ওনারা জোনাকি পোকার আলোতেও পথ চলতে পারেন কেউ কেউ, এত এক্সপার্ট হয়ে যান ছোটবেলা থেকে দীর্ঘ সময় ধরে এই বিষয়ে অভ্যস্ত হওয়ার কারণে। তো উনি তো গোলবাগান দিয়ে যাচ্ছেন, গোলবাগানের মধ্যে অনেক জোনাকি পোকা ছিল, জোনাকি পোকাগুলো কিন্তু জ্বলছে নিপছে জ্বলছে নিপছে। তো চিন্তা করলে বিষয়টা খুব সুন্দর, কিন্তু রাতের বেলায় একা একা হেঁটে যদি আমরা যাই এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর সুন্দর, এটা বলতে হবে। আর ওনার আশেপাশে তো কেউ নাই, উনি একা একা হেঁটে যাচ্ছেন। তো উনি তো হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে উনি দেখতে পান লম্বা সাদা শাড়ি পরা একজন মহিলা, যার চুলগুলো এতটা সাদা ছিল যে সেটা অনেকটাই মনে হচ্ছে যে চুলগুলো, প্রত্যেকটা চুল মনে হচ্ছে যে এক একটা চিকন লাইট, এত সাদা এবং আলো ছড়াচ্ছিল। তো উনি যখন এটা দেখেছেন, দেখার পর উনি তো বুঝতে পারছেন যে একটা বিপদে পড়ে গেছি। আর রাস্তাটা যেহেতু চওড়া ছিল না, তো উনি একদম রাস্তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছেন। আর এমন ভাবে দাঁড়িয়ে আছেন যে উনি যে ওই মহিলাকে পাশ কাটিয়ে সাইড দিয়ে চলে যাবেন এটাও উপায় ছিল না। তো এই যে আশরাফ আলী দাদা, উনি তো তাকিয়ে আছেন ওইটার দিকে তাকানোর পর এই আশরাফ আলী দাদা দেখতে পান যে ওই মহিলা অবয়বটা আশরাফ আলী দাদার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। খুব যে ভয়ঙ্কর রূপ বিষয়টা এরকম না, আশরাফ আলী দাদার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তো এই হাসিটা যে খুব ভয়ঙ্কর ছিল এটাও বলা যাবে না, তবে তার যেই চুল, তার যেই শারীরিক অবয়ব, এইটা দেখে উনি মারাত্মক ভয় পেয়েছেন। তো এই ভয় পাওয়ার পর উনি ওইখানেই
সেন্সলেস হয়ে যান। তো উনি তো সেন্সলেস হওয়ার আগে দিয়েছিলেন একটা প্রচন্ড জোরে চিৎকার। এদিকে তার পরিবারের লোকজন তার আসার দেরি দেখে চিন্তায় পড়ে যান। তারা যতটুকু পেরেছেন ওই রাতের বেলায় খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোথাও হদিসটাই পাওয়া যায় না। ওদিকে কি হয়, পরদিন সকালবেলা ওই চাপড়ি গ্রামেরই কিছু লোকজন তাকে বেহুশ অবস্থায় ওই রাস্তায় পায়। তাকে হুঁশ ফিরিয়ে ধরে বাড়িতে পৌঁছে দিয়ে যান। পাশের গ্রামের মানুষ হয়, তারা তাকে ভালোভাবেই চিনত। তো বাড়িতে যাওয়ার পর সমস্ত ঘটনা খুলে বলেন। উনি মারাত্মক ভয় পেয়েছিলেন আসলে। এরপর তাকে একজন কবিরাজ দেখানো হয়। তো তার শরীরে প্রচন্ড জ্বর আসে, আর এত জ্বর আসে যে 2-3টা কাঁথা কম্বল দিয়েও তার শরীরের কাঁপুনি থামানো যাচ্ছিল না। আর তার গা থেকে এত গরম একটা ভাব বের হচ্ছিল, কোন সুস্থ মানুষ নাকি তার পাশে বসতেও পারতো না, এত গরম, মানে তার শরীরে গরম লাগতো। এদিকে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কিছুই খেতে পারেন না। কবিরাজরা আসে, দেখে, ঝাড়ফুঁক করে দিয়ে যায়। তো একজন মোটামুটি ভালো কবিরাজ উনি এসে বলেন যে বাপুরে, তোমার উপর কিন্তু ওই পিশাচ ভর করে নাই, ওই পিশাচ দূর থেকে নজর দিচ্ছে তোমাকে। এখন বিষয়টা এরকমও না, তুমি মূলত ভয়ের খোলে পড়ে গেছো। আর ভয়ের খোল হচ্ছে মারাত্মক ভয় পাওয়া, মানে এমন ভয় পাওয়া, এই ভয় যদি কেউ জিন ভূত থেকে নাও পায়, অন্য কোনো কারণে পায়, তবুও তাকে বাঁচানো যায় না। তুমি মূলত বাবা এই ভয়ের খোলে পড়ে গেছো। এখন কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। তুমি আল্লাহকে ডাকো আর মনকে শক্ত করো এই ভয়টা কাটিয়ে ওঠার জন্য। তো কবিরাজ ভালো পরামর্শ দিয়ে যান, তাকে সুস্থ স্বাভাবিক করার জন্য ঝাড়ফুঁক সহ সাহস দেন, যাতে উনি মনে মনে সাহস পান, আস্তে আস্তে সুস্থ হয়ে যান। কিন্তু না, কাজ হয়নি। যখন কাজ হচ্ছিল না, তখন তাকে বাগেরহাট জেলা সদরেও ওই সময়ের প্রেক্ষাপটে যে সবচেয়ে ভালো ডাক্তার ছিলেন তার কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু না, উনি আর সুস্থ হন নাই। ডাক্তারও তাকে বিভিন্ন ধরনের কথা বলেছিলেন যাতে করে ওনার ভয়টা কেটে যায়, কিন্তু উনি এমন ভয় পেয়েছিলেন যে উনি আর সুস্থ হন নাই। অল্প কিছুদিনের মধ্যেই উনি ওই জ্বর অবস্থাতেই মারা গিয়েছিলেন। আর এই ঘটনাটি মূলত এই আলামিন দিয়েছিল। তো চলুন এবার আমরা চলে যাই তাহমিদের পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে, কারণ একসাথে তো কয়েকটি ঘটনা পাঠায়। এবার আসেন দ্বিতীয় অংশে যাই। তো দ্বিতীয় ঘটনাটিও এই তাহমিদের যে গ্রাম, তেলিগাতি গ্রামেই ঘটেছিল। তো সঙ্গত কারণে ঘটনাটি যার সাথে ঘটে তার নামটি প্রকাশ করতে পারেন নাই। তো যদিও বা আমাদেরকে নামটা বলেছেন, কিন্তু এটাও বলে দিয়েছেন যে এটা কোনোভাবেই যেন আমরা প্রকাশ না করি। যেহেতু উনি অনুমতি দেন নাই, যার কারণে আমরা নামটা প্রকাশ করছি না। তবে একটা ছদ্ম নাম দিয়ে দিচ্ছি, মনিরুল। তবে ওই পরিবারের কেউ যদি শোনেন তারা বুঝতে পারবেন যে কাকে কেন্দ্র করে ঘটনাটি হয়েছে আর কি, বা তার খুব কাছের বন্ধু বান্ধব যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু অনুরোধ করব তার আসল নামটি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন না। তো চলুন ঘটনায় যাই। ঘটনাটি খুব বেশি দিন আগের না, এখন থেকে 6-7 বছর আগের হবে আর কি, 2016, 17 বা 18 এরকম একটা সময়ের মধ্যে হবে আর কি। তো ঘটনাটি যখন তার সাথে ঘটে তখন তার বয়স 12 কি 13 এরকম আর কি। আর 12-13 বছর বয়সী বাচ্চারা তো কম বেশি দুষ্টুমি করেই। তো এই মনিরুলও বেশ দুষ্টুই ছিল। তো একদিন কি করেছে, বাড়ির কাছেই একজনের বাগান থেকে একটা নারকেল নিয়ে চলে এসেছে। আর অন্যের বা মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস নিয়ে আসাটা তো বেশ ভালোভাবে আমরা দেখি না, কারণ এটাকে চুরি বলা যায় একরকম ভাবে। তো এই খবর মনিরুলের মা পেয়ে যায় যে সে একটা নারকেল নিয়ে আসছে। মনিরের মা কিন্তু এই বিষয়ে তার সন্তানদেরকে খুব কড়া শাসন করার চেষ্টা করত। তো ছেলেকে শাসন করেছে, বকাঝকা করেছে, মারার জন্য তেড়ে গিয়েছে যে অন্যের বাড়ির নারকেল নিয়ে আসছিস তুই, তোর এত বড় সাহস, কতবার মানা করছি না কারো গাছে হাত দিবি না, কাউকে না বলে কোনো জিনিস আনবি না।
এইভাবে বেশ বকাঝকা যখন করছে, মানে তারা করেছে মারার জন্য, ও তো ভয়ে দিয়েছে দৌড়। তখন কিন্তু দুপুরের কিছুক্ষণ পর, আনুমানিক 2:30 কি সর্বোচ্চ 3টা বাজে। এখন তারা খেয়ে মনিরুল তার বাড়িতে যায় না, এদিক ওদিক ঘোরাফেরা করছে। এদিকে দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মনিরুলের আর খোঁজ পাওয়া যায় না, বাড়িতে আসে না। এদিকে মনিরুলের আব্বু স্থানীয় বাজারেই একটি দোকান চালাতেন। তো উনি বাড়িতে আসছেন, এসে শোনেন যে তার ছেলেকে তার স্ত্রী রাগারাগি করেছে, এরপর কোথায় যেন গেছে, এখন পর্যন্ত খোঁজ নাই। তখন উনি আবার তার স্ত্রীকে বলেন যে তুমি তো ওকে কাছে ডেকে বুঝাইতে পারত আরো ভালো করে। সবসময় কি কঠিন শাসনে কাজ হয়? বাচ্চা মানুষ, এখন কোথায় গেল? তখন মনিরের আম্মুকেও মনিরের আব্বু বেশ একটু বকাঝকাই করেন যে শাসনের পদ্ধতিটা তোমার ঠিক হচ্ছে না। এখন ছেলেটাতে কোথায় গেল? এখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, যদি তখন ছেলে ধরে নিয়ে যায়, তখন কি হবে? এখন কি আর করা, হয়ে তো গেছে যেটা হওয়ার। মনিরুলের মাও বুঝতে পারেন যে আসলে ওকে অন্যভাবে শাসন করার দরকার ছিল। এখন খুঁজতে তো হবে, খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই পুরো গ্রাম জানাজানি হয়ে যায় যে মনিরুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই সময় কিন্তু এই যে মোহাম্মদ তাহমিদ ভাই, উনি ওই পাশের গ্রামেই একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। উনিও শুনেছিলেন যে মনিরুলকে পাওয়া যাচ্ছে না, তো সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেছেন। তো পুরো গ্রামের লোকজন লাইট নিয়ে নেমে গেছেন, কিন্তু মনিরুলকে আর কেউ খুঁজে পায় না। এই দিকে খুঁজতে খুঁজতে রাত 10টা থেকে 11টার মতো বেজে যায়, কিন্তু মনিরুলের কোনো খোঁজ মেলে না। এদিকে মনিরুলের আব্বার মতো কান্নাকাটি শুরু করে যে কি হলো তার ছেলের। তখন কিছু লোকজন পরামর্শ দিল একজন হুজুরের কাছে যেতে, হয়তোবা কোনো প্যারানরমাল সমস্যা হতে পারে, বা যদি প্যারানরমাল সমস্যা নাও হয়, হুজুরের কাছে গেলে উনি কোনো সন্ধান দিতে পারেন কিনা। আর তারপরে যদি কোনো সন্ধান না পাওয়া যায়, থানায় জিডি করতে হবে। তো ওই গ্রাম থেকে 2-3 গ্রাম পরেই একজন খুব ভালো হুজুর রয়েছেন, তাকে সবাই খুব ভালো করে চেনে। তবে উনি বর্তমানে একটা মাদ্রাসার খেদমতে রয়েছেন। তো তার কাছে যখন উনি গিয়েছেন, ওনারা কয়েকজন মিলে গিয়েছেন আর কি। তো যাওয়ার পর তাকে সব কিছু বলা হয়, খুলে বলা হয়। তো ওনার আসলে নামটা তাহমিদ ভাই দিয়েছেন, সঙ্গত করে নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন। তবে ওনার একটি পা নেই, এই কারণে স্থানীয়ভাবে লোকজন তাকে খোরা হুজুর নামেই চেনে আর কি। তো এক নামেই উনি সবার কাছে পরিচিত, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা লোক উনি। তো ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, উনি কিছুক্ষণ সময় নেন, চুপ থাকেন। অল্প সময় পর পর একটু বলেন, আবার কথা বলেন, আবার চুপ হয়ে যান। উনি বলেন, তোমাদের ছেলেকে অমুক জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় একটা তাল গাছ আছে, তাল গাছের মাথায়। এর কিছুক্ষণ পর উনি বলেন, এখন তাল গাছের মাথায় নেই, ওকে একটা জঙ্গলে নিয়ে গেছে, অমুক এলাকার একটা জঙ্গলে। তো এই যে উনি কথাগুলো বলছিলেন, এটা কিন্তু উনি ওনার জিনদের মাধ্যমে খবর নিয়ে বলছিলেন। এদিকে হয়েছে কি, ওনার কাছে যখনই শুনেছে যে তাল গাছের মাথায়, ও একজন লোক দিয়েছে দৌড় যে ওই তাল গাছের ওখানে যাই, নিশ্চয়ই তাল গাছের ওখানে পাওয়া যাবে। তো তারা গিয়েছে, যায় মনিরুলকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। এরপরে তারা আবার ফেরত আসছে দ্রুত, বা তারা ওখান থেকে ফোন করেছে যে ওখানে তো পাইলাম না। তখন হুজুরকে বললেন যে ওখানে তো পাওয়া গেল না। তখন হুজুর বললেন যে আমি কি তোমাদেরকে যেতে বলছি ওখানে? তোমরা তো এভাবে গিয়ে ওকে খুঁজে পাবা না। তবে এতটুকু নিশ্চিন্ত থাকো, সকাল হওয়ার আগেই তোমরা মনিরুলকে পেয়ে যাবা। এখন যাও, যার যার বাড়িতে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। এখন হুজুর বলছেন যে যাও নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো, এটা কি আসলে মা বাবা মানবেন? সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে না, মা বাবা কি ঘুমাতে পারবেন? ওনারা তো হুজুর যেই জায়গার কথা বলেছিলেন ওই জায়গা তন্ন করে খুঁজছেন, গাছের উপরে টর্চ মারছেন, মানে যেভাবে খোঁজা যায় ওনারা খুঁজছেন, কিন্তু কোথাও পাওয়া যায় না। এদিকে সারা রাত ধরে খোঁজাখুঁজি করার পরও মনিরুলকে পাওয়া গেল না। পরদিন ভোরবেলা ওই গ্রামেরই একটা বাড়িতে মনিরুলকে পাওয়া যায়। তাকে পাওয়া যায় দোগালি নামক একটা প্লেসে। দোগালি আসলে কি? দোগালি হচ্ছে গ্রামের বাড়ি এবং রান্নাঘরের মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকে, এটাকে
ওই অঞ্চলে দোগালি বলে আর কি। তো ওই বাড়ির একজন মহিলা দেখেন যে এই দোগালির মাঝে মনিরুল শুয়ে ঘুমাচ্ছে। এখন ওই যে যেই দোগালির কথা, যে জায়গাটা, এটা কিন্তু রাতের বেলা ওই হুজুর বলেছিলেন যে ওকে এরকম একটা জায়গায় পাওয়াও যেতে পারে। তো এইটা ওনাকে জিনেরা বলেছিল যে ওরকম একটা জায়গায় রেখে যেতে পারে। কিন্তু ওই সময় আবার সবাই দৌড়ে এসে ওই গ্রামের যাদের এরকম দোগালি জায়গা ছিল সেখানে এসে কিন্তু মনিরুলকে পাইনি। যাই হোক, ভোরবেলা একজন বয়স্ক বৃদ্ধা মহিলা ওনার বাড়িতে এই মনিরুলকে দেখে তো চিল্লাচিল্লি শুরু করছে, এই মনিরুলের পাওয়া গেছে রে, মনিরুলের পাওয়া গেছে। এদিকে চিৎকার শুনে সবাই চলে আসে, এসে দেখে মনিরুল দিব্যি ঘুমাচ্ছে। তো তার মুখে পানি ছিটিয়ে ঘুম থেকে ওঠানো হয়, কিন্তু মনিরুল কিচ্ছু বলতে পারে না। তার মা বাবা চলে আসে। মা বাবা চলে আসার পর মনিরুলকে দ্রুত সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর ঝাড়ফুঁক করেন এবং তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো বাবা, তোমার কি হয়েছিল? তো তখন মনিরুল বলতে শুরু করে যে সে তার আম্মুর তারাকে এদিক সেদিক ঘুরছিল, সাহস ছিল না বাড়িতে যাওয়ার, বাড়িতে গিয়ে তার আম্মু মারধর করবে। তো এরপরে মনিরুল মন খারাপ করে সন্ধ্যার কিছুক্ষণ আগে ঋষি ভিটা নামক একটা জায়গা রয়েছে, এই ঋষি ভিটার এক কোণে একা বসেছিল। তো যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, হঠাৎ করে মনিরুলের কাছে মনে হয় কেউ তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর সে কোনো কথাই বলতে পারছিল না, মনে হচ্ছে তার জবান বন্ধ হয়ে গেছে। এরপরই মনিরুল দেখতে থাকে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর প্রাসাদ, বাড়ি, বাগান, ঝর্ণা সহ অসাধারণ কিছু দৃশ্য, যেটা আগে সে কখনোই দেখেনি। তারপর সে দেখতে পায় যে তার সামনে কিছু ফল রাখা আছে, মিষ্টি জাতীয় কিছু জিনিস রাখা আছে। তো এগুলো মনিরুল খায়ও। এর স্বাদগুলো খুবই অন্যরকম ছিল, খুবই সুন্দর ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মনিরুল কোনো অবয়বকে দেখছে না, সবকিছু দেখছে, বিভিন্ন জিনিস, কিন্তু কোনো অবয়ব, কোনো প্রাণীকে সে দেখছে না। আমরা বিভিন্ন সময় ঘটনায় শুনি না, কেউ জিনেদের দেশে গেছে, সেখানে ছোট ছোট বাচ্চা বা বয়স্ক লোক, দাড়িওয়ালা, সুন্দর চেহারা এরকম দেখে, কিন্তু না, মনিরুল এটা দেখেনি। শুধু মনে হচ্ছে সে একা একা শূন্যে ভেসে ভেসে যাচ্ছে। এরপর মনিরুল বলে, এরপর তার কাছে মনে হয় সে তার চেনা পরিচিত বিভিন্ন জায়গায় যাচ্ছে, কখনো তাল গাছের মাথায়, কখনো এখানে সেখানে। আর মনিরুল বলছিল যে সে যেই পরিচিত জায়গাগুলোতে যাচ্ছিল সে কোনো কথা বলতে পারছিল না। এমনকি মনিরুলের সামনে দিয়ে তার আব্বু আম্মু সহ আরো লোকজন চলে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল, মনিরুলকে খুঁজছে, কিন্তু মনিরুলকে তারা দেখে নাই। মনিরুল তাদেরকে দেখতে পারছে, কিন্তু ডাক দিতে পারছে না, সে শুধু দেখেই যাচ্ছে। আর ডাক দিতে পারছে না বা শব্দ করার চেষ্টা করলেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তো যাই হোক, এরপর তার কিছু মনে নাই। তারপর ঘুম থেকে ওঠানোর পর সে জেগে দেখে যে আশেপাশের লোকজন। তো যাই হোক, তখন হুজুর বলেন যে মনিরুলকে একদল ভালো জিনেরা নিয়ে গিয়েছিল, যার কারণে মনিরুলের কোনো ক্ষতি তারা করেনি, এমনকি তারা সামনেও আসেনি। মনিরুল ছোট মানুষ, ভয় পেতে পারে, এই জন্য তারা সামনে আসে নাই, কোনো রূপ ধরেই সামনে আসে নাই। আর ভোর হওয়ার আগেই ফেরত দিয়ে গেছে। মূলত ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল, ওরা ইচ্ছা করে নিয়ে যাচ্ছিল, বাচ্চা মানুষ, বাড়ির থেকে তারা খেয়ে বের হয়েছে, তো ওরা একটু ঘুরিয়ে দেখিয়েছে আর কি। আর ওই জিনেরা এসে যখন তথ্য নিয়েছে তাদের কাছ থেকে, তখন তারাই বলেছে যে ও চিন্তা করার দরকার নাই, ওর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, ও ওর বাড়িতে যথাসম্ভব পৌঁছে যাবে, যথাসময় পৌঁছে যাবে, আমরা যথাসম্ভব দ্রুত ওকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এরকম বিষয়গুলো ওই জিনেরা অন্য ওই হুজুরের সাথে থাকা জিনদেরকে বলে। তো হুজুরের কাছে এসে ওরা বলেছে যে চিন্তা করার দরকার নেই, মনিরুল সকালের আগেই বা সূর্যের আলো ভালোভাবে ফোটার আগেই মনিরুল বাড়িতে পৌঁছে যাবে, মনিরুল ভালো জায়গাতেই আছে। তো এই তথ্যগুলোই মূলত এই হুজুরের কাছে জিনেরা এসে দিয়েছিল আর কি। তো যাই হোক, তো মনিরুল তো বাড়িতে চলে আসে। আর এই যে ঋষি ভিটা, এই ঋষি ভিটার ঘটনা আরো দেবেন এটা বলেছেন আর কি। তো এই ঋষি ভিটা রিলেটেড ছোটখাটো কিছু ঘটনা এটা কিন্তু তাহমিদ ভাইয়ের সাথেও ঘটেছিল। যেমন এক সময় ওই দিক দিয়ে উনি আসছিলেন, উনি একটি মসজিদে ইমামতি করতেন, এশার নামাজ পড়িয়ে যখন বাড়িতে আসছিলেন, ওই ঋষি ভিটার পাশ দিয়ে আসার সময় একটি বিড়াল উনি দেখেন। তো ওনাদের বাসায় কিন্তু পোষা বিড়াল রয়েছে।
তো উনি ওখানে ওই সময় একটা বিড়াল দেখেন, ওই সময় যে বিড়ালটা দেখেন এটা ওনাদের যে পোষা বিড়াল সেটাকে দেখেন, যদিও ওই বিড়ালটা এখন নাই, মারা গেছে। তো ওই ঋষি বিটার পাশে বসে আছে খুব গম্ভীর ভাবে। উনি চিন্তা করেন কি ব্যাপার, বিড়ালটা এখানে কিভাবে আসলো। তো যখনই ওই বিড়ালটাকে উনি ধরতে গিয়েছেন সাথে সাথে বিড়ালটি পালিয়ে যায়। আর উনি আর একটা জিনিস দেখেন যে ওই বিড়ালটি যে পালিয়ে যাচ্ছে ওইদিকে একটু আলো ছিল কিছুটা, তো ওই বিড়ালের কোনো ছায়া নাই। আর ঋষিভিটা থেকে কিন্তু যদি দ্রুত হেঁটে আসে বা দৌড় দেয়, এই তাহমিদ ভাইয়ের বাড়ি কিন্তু 30 সেকেন্ডের রাস্তা। তো উনি ওই সময় দৌড় দিয়ে বাড়িতে আসেন, এসে দেখেন আরে ওই বিড়ালটা খাটের কোনায় বসে খাওয়া দাওয়া করছে, মানে তার জন্য খাবার দেওয়া হচ্ছে, সে খাচ্ছে। তখন তাহমিদ ভাই তার আম্মুকে জিজ্ঞেস করেন যে বিড়াল এখানে কতক্ষণ ধরে আছে। তখন তার আম্মু বলেন এই বিড়াল তো অনেকক্ষণ ধরে এখানেই বসে খাওয়া দাওয়া করতেছে। তখন উনি বুঝতে পারেন যে উনি ভয়ঙ্কর কিছু দেখেছেন, কারণ উনি ওনার বিড়ালটাকে তো চিনতেন খুব ভালো করেই। এরকম ছোটখাটো ঘটনা ওনার সাথেও ঘটেছে ঋষিভিটা থেকে। আর ঋষিভিটার ঘটনা উনি আরো পাঠাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ধন্যবাদ জানাচ্ছি তাহমিদ ভাইকে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম সাগর। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়া ভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। মূলত ঘটনাটি ঘটেছিল ওনার এক কাজিনের সাথে, যার নাম বিল্লাল। বয়সে ওনার থেকে কয়েক বছরের বড়। আর ঘটনাটি ঘটেছিল 2010 সালের ঠিক কোন মাসে এটা ওনার ঠিক মনে নাই। আর ঘটনা যখন ঘটে মানে 2010 সালে, তখন এই সাগর ভাইয়ের বয়স 13-14 এরকম হবে। তো এই সাগর ভাইয়ের যেই নানা বাড়ি আর ওনাদের বাড়ি এটা কিন্তু পাশাপাশি, মাঝখানে একটা পুকুর, এক পাশে ওনাদের বাড়ি আর এক পাশে নানা বাড়ি। তো ওনার নানার অনেক জমি জমা আছে, এগুলো চাষ করার মতো মানুষ নাই। ওই দুই বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধু এই বিল্লাল ভাই আর সাগর ভাই, তারা দুইজনই বাড়িতে আছেন। ওনাদের একটাই মামা, উনিও থাকেন প্রবাসে। আর ওনাদের যে জমিগুলো রয়েছে এগুলো অন্যদের কাছে দিয়ে রাখা, মানে ওই যে বর্গা চাষ বলতে আমরা যেটা বুঝি। তো ওখানকার সিস্টেম হলো যে যিনি চাষ করবেন অর্ধেক ফসল ওনাদেরকে দেবেন আর অর্ধেক যিনি চাষ করছেন তিনি নিবেন, এইভাবেই চলছিল। তো এই যে বিল্লাল ভাই, উনি তো লেখাপড়া করতেন, উনি এই জমি জমা দেখার মতো সময় আসলে ওইভাবে পেতেন না। উনি এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়িতে বসে আছেন, আর লেখাপড়া করবেন না, বিদেশ যাবেন। এখন বিদেশ যাব বললেই তো হয় না, এগুলোর কিছু প্রসেস রয়েছে, পাসপোর্ট, ভিসা, তারপর কাজ কি করবেন, এগুলো সবকিছু তো একটা প্রসেস মেনটেন করতে হয়, সময় তো একটু লাগেই। উনি চিন্তা করলেন যে বসেই থাকবো, একটা কাজ করি, একটা এই যে জমি পড়ে রয়েছে এই জমিটা চাষ করা শুরু করি, কাজ আগাই, বসে থাকবো না। তো একটা জমি পড়া ছিল, ওটাতে উনি ধান লাগাবেন এই চিন্তা করেছেন। তো এই বিষয়টা আবার এই সাগর ভাইয়ের সাথে শেয়ার করেছেন বিল্লাল ভাই, সাগর ভাইও রাজি। তো দুজন মিলে কাজ শুরু করেছেন, দুই ভাই মিলে সবকিছু করেছেন, ধানও লাগিয়েছেন। এইদিকে কি হয়েছে, এই যে বিল্লাল ভাইয়ের বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি। তো যেহেতু রেডি, উনি বিদেশ চলেও যান। এখন এই দুই বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধু এই সাগর ভাই একা, অথচ ওনার বয়স 13 কি 14। এই বয়সেই এখন ওনাকে এই জমিটা দেখতে হবে, আর জমিতে কখন সার দিতে হবে, কি করতে হবে, এগুলো কিন্তু আসলে উনি ওইভাবে জানতেন না। এই কারণে উনি যখন বাড়িতে থেকেই ওই জমিগুলো দেখাশোনা করছিলেন, আশেপাশে জিজ্ঞেস করতেন কখন কি করব না করব। তো এইভাবেই উনি ওইগুলো যত্ন করছিলেন। তো এইভাবেই চলছিল। তো ঘটনা যেদিন ঘটে সে দিনটার কথা মনে ছিল, দিনটা ছিল বুধবার। ওনাদের গ্রামে একটা কথা নাকি প্রচলিত আছে, বুধবার নাকি ভূতের দিন, মানে ওই দিন বিভিন্ন ভয়ের ঘটনা ঘটে। আর ঘটনাটা ঘটেও ছিল বুধবারের দিন, কাকতালীয় ভাবে। তো একদিন জমিতে উনি পানি দেবেন। তো আগে পানি দেওয়া হতো, সিস্টেমটা এরকম ছিল যে যার জমিতে পানি দেওয়া হবে সে 1 লিটার ডিজেল নিয়ে যাবে, 1 ঘন্টা পানি দেওয়া হবে, আর মেশিনটা থাকবে অন্যজনের, তিনিও ফসলের একটা অংশ পাবেন আর কি, এরকম কিছু চুক্তি ছিল, বা টাকা দিতে হবে, যাই হোক এক একজনের ক্ষেত্রে এক এক চুক্তিতে আবদ্ধ হন আর কি এই মেশিনওয়ালারা। তো উনিও তেল নিয়ে গিয়েছেন, মানে ডিজেল নিয়ে গেছেন। তো বিকালের দিকে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওনার আগে আরো একজন দাঁড়িয়ে আছে, মানে তার জমিতে 1 ঘন্টা পানি দেওয়ার পর
তারপর ওনাদের জমিতে এটা দেয়া হবে আর কি। তখন ওই যে মেশিনের মালিক বলে যে বাবা তুমি ঘন্টা দেড়েক পরে আসো। তো ঘন্টা দেড়েক পর মানে ঠিক মাগরিবের একটু আগে আগে তাকে আসতে হবে আর কি। তো উনি কি আর করা, বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছিলেন যে উনি আসলে খেতে পানি দিতে যাচ্ছেন, আর উনি আবার বাড়িতে ফেরত যান, বলেন যে এই ব্যাপার আর পরে যেতে বলছে। তো উনি তো পরে আবার গিয়েছেন। যাওয়ার পর এবার কিন্তু আসলে উনি একা যান নাই, ওনার নানিকে সাথে নিয়ে গিয়েছেন। কারণ হলো সন্ধ্যা নেমে আসছে, আবার ঘন্টাখানেক থাকবেন একা একা, ছোট মানুষ 13-14 বছর বয়স, এই জন্য তার নানিকে সাথে নিয়ে গিয়েছেন। তো যাওয়ার কিছুক্ষণ পরে তার সিরিয়াল তো আগে থেকেই রেডি করা ছিল। উনি তো ওনার জমিতে আইলের যে অংশটা ওটা কিছুটা ছেড়ে দিয়ে পানিটা ঢোকার ব্যবস্থা করে দেন। আর জমিতে এইভাবে যখন পানি দেওয়া হয়, এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখা হয়, সেটা হলো যে পানি একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু দিতে হয়। খুব বেশি পানি ঢুকে গেলে কিন্তু বিপদ। নির্দিষ্ট সময় পর ওই আইলের যে ফাঁকা অংশটা থাকে এটা কিন্তু আবার কাদামাটি দিয়ে লাগিয়ে দিতে হয়, তা নাহলে অতিমাত্রায় পানি ঢুকে পড়ে ভেতরে, এটা ফসলের জন্য ক্ষতি হতে পারে। তো মোটামুটি যতটুকু তেল উনি নিয়ে এসেছিলেন সবকিছু মিলাই 1 ঘন্টা প্লাস কিছু সময় উনি জমিতে পানিটা করেন। এর মধ্যে কিন্তু চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তার নানিও কিন্তু ওখানে দাঁড়ানো। তো যখন তার জমিতে পানি দেওয়া শেষ, তখন তো তার নানির সাথে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছেন। তো যখন ওই বাড়ির দিকে আসছিলেন, পাশে একটা ঝোপ জঙ্গলের মতো ছিল আর কি, হঠাৎ করে একটা গোংরানোর আওয়াজ শুনতে পান ওনারা। হঠাৎ করে এভাবে জঙ্গলের মধ্যে গোংরানোর আওয়াজ শুনে এই সাগর ভাই তো ভয়ে ওনার নানিকে জড়িয়ে ধরেছেন। তখন ওনার নানি বলছেন যে আরে এই গোংরানোর আওয়াজ তো মনে হচ্ছে কোনো মানুষের, কোনো ভূত প্রেতের না, চল তো একটু এগিয়ে গিয়ে দেখি। এখন উনি তো ভয় পাচ্ছেন। তো ওনারা দুজন এগিয়ে যান। ওই অন্ধকারের মধ্যে দেখতে পান যে একটা মেয়ে মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর গোংরাচ্ছে। আর এই মেয়েটা অন্য কেউ না, এটা এই সাগর ভাইয়েরই আপন খালাতো বোন। তো একই বয়সের, 13-14 বছর বয়স তার। তো যখনই এই মেয়েকে দেখেছে, ওনার নানি তো চিৎকার দিয়ে জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরার সাথে সাথে মেয়েটা অজ্ঞান হয়ে যায়, তার গোংরানিও বন্ধ হয়ে যায়। আর মানুষ যদি পয়জন জাতীয় কিছু খায়, মানে পয়জনাস কোনো জিনিস খায় বা বিষ খায়, তখন মুখ দিয়ে একদম সাদা ফেনা বের হয় না, তার মুখ দিয়ে ওরকম বের হচ্ছিল। তো নানি উনি একাই কোলে করে তাকে বাড়িতে নিয়ে আসে। আনার পর উঠানে শুয়ে তাকে পানি ঢালা হয়। কেউ কেউ চিন্তা করছেন মেয়েটা আবার রাগারাগি করে বিষ টিস খাইলো নাকি, কিন্তু এইখানে সে বিষ খাবে কেন? আর এমন তো কোনো ঘটনাও ঘটে নেই। আর তার আলামত দেখে তো মনে হচ্ছে না সে কোনো কিছু খেয়েছে, এরকম কিছু। তো যাই হোক, কেউ মাথায় পানি ঢালছে, কেউ তেল গরম করে হাতে পায়ে মালিশ করছে। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট পর তার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর সে তো চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে। তখন তাকে বলছে যে ভয় নাই, ভয় নাই, তুই বাড়িতে আসিস, ভয় নেই, চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। তখন সে একটু স্বাভাবিক হয়। তো সে বলতে থাকে আসলে ঘটনাটা কি হয়েছিল। সে বলে যে ওই দিন সন্ধ্যার আগেই সে হলো বেড়াতে আসছে ওখানে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকে সাগর ভাইয়ের আম্মা কি করছে, এই মেয়েটার হাতে একটা লাইট দিয়ে বলে যে সাগরের নানি আর সাগর তো দুজন বাড়ির পেছনে খেতে গেছে পানি দেওয়ার জন্য, সিরিয়াল পায় নাই, পরে পাইছে, এই জন্য তো ওদিকে গেছে, তুই লাইটটা নিয়ে যা, ওদের হাতে লাইট নাই, ওদেরকে আবার নিয়ে আয় এদিকে। তো লাইটটা দিয়ে সাগর ভাইয়ের আম্মা ওকে পাঠিয়ে দিয়েছিল। এখন মেয়েটা কি করেছে, জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তা আছে, আসলে ওটা আসলে বেশ বড়ই, আসলে হ্যাঁ ওটা বেশ বড়। তো ওখানে যে আসলে মানে জঙ্গল বলতে বিশাল জঙ্গল ওই রকম না, মানে বেশ দূরে দূরে গাছপালা, ছোটখাটো কিছু বাঁশঝাড় এরকম আর কি। আর মেয়েটার বয়স 13-14 বছর, সে ওই লাফালাফি দৌড়াদৌড়ি করতে করতে ওই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসছিল। হঠাৎ করে কিসের সাথে যেন সে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে সে পড়ে যায়। আর পড়ে গিয়ে লাইটটা আর একদিকে ছিটকে পড়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একটা হাত খপ করে তার গলায় ধরে, মানে গলা চেপে ধরে এবং ধরে উঁচু করে ফেলেছে। সে পারছে না চিৎকার দিতে, না পারছে ওই হাতটাকে ছাড়িয়ে নিতে।
তবে সে তার হাত দিয়ে যখন ওই হাতটাকে ধরেছে হাত ছোটানোর জন্য, সে বুঝতে পারে এই হাত শুধু কবজি পর্যন্ত আছে, এরপরে ওই হাতটার নাই। এরকম একটা অবস্থা আর কি, মানে শুধু হাতের কবজি পর্যন্ত আছে, আর কোনো বডি নেই। আর ওই হাতের কবজিটাই, কবজি সহ আঙ্গুল 5 আঙ্গুল তার গলায় চেপে ধরেছে। এরকম 5-10 সেকেন্ড হয়েছে। হঠাৎ করে মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের আজান দিয়ে দেওয়ার সাথে সাথেই ওই হাতটা তার গলা ছেড়ে দেয়, আর তখনই ধপাস করে সে মাটিতে পড়ে যায়। কিন্তু মাটিতে পড়ার পর কিন্তু সে জ্ঞান হারায়নি, তবে তার শরীর ওভাবে নাড়াচাড়া করতে পারছে না। আর একটা আওয়াজ সে শুনতে পায় যে ওই ঝোপ জঙ্গলের পূর্ব দিক যেই অংশটা, তো পূর্ব দিকে একটা গড়গড় গড়গড় আওয়াজ মনে হচ্ছে চলে যাচ্ছে, মানে খুব রাগে গড়গড় আওয়াজ করতে করতে পূর্ব দিকে চলে যাচ্ছে। তো মনে হলো যে সে ওই আজান শুনে ওই দিক দিয়ে বের হয়ে চলে গেল। আর এর বেশ অনেকক্ষণ পরেই মূলত এই যে সাগর ভাই এবং তার নানি ওই দিক দিয়ে আসছিলেন, এবং আসার পরে তাকে এই অবস্থায় দেখতে পান। তো এই কথা শুনে সবাই তো ভয় পেয়ে যায়। এখন কি আর করা, যা হওয়ার তো হয়ে গেছে। গ্রামের মানুষ যেভাবে রিচুয়াল করে, লোহা পরিয়ে পানি খাওয়ানো, গরম পানিতে গোসল করানো, এগুলো সবকিছু করে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। আর মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়, উনিও ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহর রহমতে শরীরের জ্বর বা অন্য কোনো কিছু হয়নি, সাথে সাথে সুস্থ, মানে ওই রাত্রে সে আর কোনো ভয় টয় পায়নি। এটা এই পর্যন্তই আপাতত দৃষ্টিতে, কিন্তু না, ঘটনা কিন্তু শেষ হয়নি। তো সে তো আসলে বেড়াতে আসছিল, তো 2-3 দিন ছিল ওখানে আর কি, বেড়ানো শেষ, সে তো তার বাড়িতে চলে যাবে। তো তাদের বাড়ি আবার পাশের গ্রামে, তো নাম বললে অনেকে চিনে ফেলবে, এই জন্য গ্রামের নামটি উনি বলেন নাই। তো সে তো বাড়িতে গিয়েছে। ওই রাতে ঘুমানোর পরে রাত আনুমানিক 2-2-2:30 কি সর্বোচ্চ 3টা বাজে এরকম আর কি সময়। তো হঠাৎ করে তার কাছে মনে হয় কে যেন তার চোখে, নাকে, মুখে হাত দিচ্ছে। প্রথমে মেয়েটি ভেবেছে যে তার ভাই, ছোট ভাই পাশে শুয়েছিল, সে মনে হয় ঘুমের ঘোরে এইভাবে হাত দিচ্ছে। তো যখনই মেয়েটি ওই হাতটা তার মুখের উপর থেকে সরাতে যাবে, তার কাছে অনুভূত হয় যে এই হাতটা একটা লোমশ হাত। যখন লোমশ হাতটা মনে হয়, তখন সে হাতটা কিছুক্ষণ মানে চেপে ধরে যে আসলে এই হাতটা কিসের রে, এত এরকম লোমশ কেন। তো ঘরের ভিতর তো ডিম লাইট ছিল, সে আবার চোখ খুলে এটা দেখার চেষ্টা করেছে, মানে চোখ বন্ধ করে তো সে হাতটা সরানোর চেষ্টা করছে। আমরা করি না, চোখ বন্ধ করেই হাত সরিয়ে দিই, তো ওরকমটা করছিল আর কি। তো যখন সে চোখটা খুলে দেখার চেষ্টা করছে যে হাতটা কিসের, যেই না সে চোখটা খুলেছে, এমন একটা বিভৎস চেহারা সে দেখে যেটা আগে সে কোনোদিনই দেখে নাই। এই চেহারাটার চোখটা বোঝা যাচ্ছে লাল টকটকে, মনে হচ্ছে জ্বলন্ত কয়লা, আর মুখটা কুকুরের মতো, জিহ্বাটা বের করে আছে, আর পুরো শরীর মনে হচ্ছে লোমে ভরা। এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে দিয়েছে এক চিৎকার, ওই হাতটা ধরে রেখেছিল ওটাও ছেড়ে দিয়েছে। আর চিৎকার দেওয়ার পর তার মাও তো পাশেই শুয়েছিল, যেহেতু তাড়াতাড়ি উঠেছে যে কি হলো কি হয়েছে। সে একটা লাইট জ্বালিয়ে দেয়, এখন দেখে যে কিচ্ছু নাই, সবকিছু স্বাভাবিক। তখন তার মা বলতেছে যে আরে আসলে আগে তো ভয় পাইছিলি, এখন মনে হয় দুঃস্বপ্ন দেখছিস। ও কিছু না। তো ওনার মা যে সূরা কালামগুলো জানতেন সেগুলো পড়ে তাকে ফু দেন এবং বলেন যে ঘুমায় যা। তো উনি কিন্তু আর ওই রাত্রে ঘুমাতেই পারে নাই, ভয়ে। ফজরের আজানের পর তার ঘুম আসছে। তো দিনের বেলা একদম স্বাভাবিক, কোনো কিছু মনে হয় নাই। দিন চলে গেল, রাত্রে শুয়ে পড়েছেন। এবার আবার শুরু হয়ে গেল সেই ঘটনা। তো আগের দিন রাতে তো ওই নাকে, মুখে হাত দিয়েছে। এবার কি হয়েছে, উনি শুয়ে ফিল করছেন যে কোনো একটা নরম জিহ্বার মতো তার কপালে, মুখের এক পাশে, মুখের আর এক পাশে, নাকের উপরে কোনো একটা নরম জিনিস লাগছে। এবং ওই জিনিসটা একটু গরম। গরম বলতে আমাদের জিহ্বা যদি আমরা শরীরে ঠেকাই, একটু গরম গরম লাগে না, ওই রকম মনে হচ্ছে কোনো একটা জিহ্বা তার মুখ স্পর্শ করছে। তো উনি তো ঘরে তো ডিম লাইট জ্বালানো ছিল, উনি যখন চোখ খুলেছে দেখে ভয়ঙ্কর একটা ব্যাপার।
সেই প্রাণীটা এসেছে এবং ওই প্রাণীটা মুখ থেকে তার জিহবা বের করেছে। এই জিহবাটা 2 থেকে 2.5 হাত লম্বা এবং ওইটাই মূলত তার মুখে লেগেছে। এইটা দেখার সাথে সাথে উনি তো দিয়েছে প্রচন্ড জোরে এক চিৎকার। তার মা তো পাশে শুয়েছিল, সেও তো ঘুম থেকে উঠে পড়েছে এবং ওনার মা যখন ঘুম থেকে উঠেছে, ওনার মাও এই ভয়ঙ্কর প্রাণীটাকে দেখেছে। যখনই এই জিনিস দেখেছে, এখন মা মেয়ে দুজনে একসাথে চিৎকার শুরু করেছে। তো চিৎকার শুনে বাবা তো পাশের রুমে ঘুমিয়েছিল, তো উনি আবার দ্রুত চলে আসছেন এখানে। উনি আবার এসে রুমের লাইট জ্বালিয়ে দেখে কিচ্ছু নাই। পরে জিজ্ঞেস করে হয়েছে নাকি তোমাদের? তখন বলে যে এই ব্যাপার। তো উত্তর শুনেই তো উনি তো হতবাক যে না, এই ঝামেলা তো স্বাভাবিক কোনো ঝামেলা না, নিশ্চয়ই ওই যে সন্ধ্যায় যে ঘটনাটি ঘটেছিল ওই জিনিস তার পিছু ছাড়ে নাই। তো ওই রাত্রে সারা ঘরের যতগুলো লাইট ছিল সবগুলো লাইট জ্বালিয়ে রেখেছিল। সকালবেলা ভালো একজন হুজুরের খোঁজ করতে থাকেন এবং পেয়েও যান একজনকে। তো উনি ওই সময়ের মতো ঝাড়ফুঁক করে দিলেও হুজুরকে আমন্ত্রণ জানান ওই বাড়িতে এসে কোনো কাজ করার জন্য। তো হুজুর বলেন যে বাড়িতে যাব, তবে সন্ধ্যার পর, এখন আমার অন্য কাজ আছে, তবে সন্ধ্যা অবধি আপনার মেয়েকে চোখে চোখে রাখবেন, সে কোনোভাবেই একা যেন ঘর থেকে বাইরে বের না হয়। তো এগুলো উনি বলে দেন এবং বলেন যে এখন যেতে পারছি না, কারণ হচ্ছে আমার কাজ আছে, আর কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো আমি জোগাড় করে নিয়ে সন্ধ্যার পর আসবো ইনশাল্লাহ। তো উনি সন্ধ্যার পরে আসেনও। তো আর একজনকে উনি সাথে করে নিয়ে আসেন, তিনিও রুকিয়া করা জানতেন আর কি। তো যেই রুমটাতে সমস্যা হতো এই রুমে ওনারা কিছু রুকিয়া শুরু করেন। প্রায় 2-3 ঘন্টা ওনারা রুকিয়া করেন। এরপর উনি বলেন যে এই জিনিসটা আর কখনো বিরক্ত করবে না, এই দুষ্টু জিনটাকে আমরা বন্দি করে নিয়ে যাচ্ছি। এরপর উনি কিছু আমল দিয়ে যান এবং বলেন যে এই মেয়েটা তার বিয়ে না হওয়ার পর্যন্ত এই আমলটা চালিয়ে যেতে হবে। তো আল্লাহর রহমতে উনি ওই আমলটা চালিয়ে গিয়েছিলেন, তার বিয়েও হয়ে গিয়েছে, এখন তার 2টো মেয়েও আছে। তবে ওই জিনটা আসলে কেন পিছে নিয়েছিল, কি কারণ ছিল, এই কোনো বিষয় ওই কবিরাজ বলেন নাই, যার ফলশ্রুতিতে এই বিষয়টা অজানাই রয়ে গেছে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরিফুল ইসলাম সোহাগ। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বকজান গ্রামে। তো চলুন ঘটনাটি শুরু করি। তো এই ঘটনাটি উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ওনার মা ছোটবেলায় বেশ কয়েকবার এই ঘটনাটি ওনাকে বলেছিলেন। তো ঘটনাটির সময়কাল 1960-এর দশকের কোন একটা সময়। ওই সময় ওই গ্রামে কিন্তু এরকম ঘনবসতি ছিল না, এতটা উন্নতও ছিল না। তো এই ঘটনার সাথে 2জন ভাই রয়েছেন আর কি। তো একজনের নাম হাফেজ উদ্দিন আর আরেকজনের নাম হচ্ছে করিম উদ্দিন। তো এই হাফেজ ভাইদের গ্রামের বাড়ি ছিল হচ্ছে নেত্রকোনা জেলার কাটালি গ্রামে। এই হাফেজ ভাইরা ছিলেন আসলে 2 ভাই, তবে ভাইয়ের মধ্যে এই হাফেজ ভাই ছিলেন হচ্ছে বড়, আর এই যে করিম ভাই উনি ছিলেন হচ্ছে ছোট। তো হাফেজ ভাইদের ধানি জমি ছিল, যেহেতু তখন অহরহ চুরি হতো, রাতের বেলা ধান কেটে নিয়ে যেত, আর তাছাড়া বাড়ি ঘরেও চুরি হতো। তো রাতের বেলায় কেউ শত্রুমি করে বা শত্রুতা করে পাকা ধান কেটে নিয়ে যাওয়াটা, এটা কিন্তু একটা রেগুলার একটা ব্যাপার ছিল আর কি। এই জন্য এই পাকা ধান কিন্তু পাহারা দিতে হতো। আর এই হাফেজ ভাইদের চাষি জমিগুলোকে পাহারা দিতে তো অবশ্যই হবে, তা না হলে ফসলের তো ক্ষতি হয়ে যাবে। এই জন্য রোজ রোজ তারা পাহারা দিতেন। আর এই যে করিম ভাই যিনি ছোট, এই করিম ভাই এই পাহারা দিতে যেতে চাইতেন না। সে একটু ডানপিটে স্বভাবের, একটু দুষ্টু টাইপেরও ছিল, যার কারণে সে যেতে চাইতো না। এখন হাফেজ ভাই উনি তো বড়, এখন কি আর করা, ওনাকেই যেতে হতো। রোজ রোজ রাতের খাবার সেরে উনি চলে যেতেন ওনার সেই চাষের জমির পাশে। সেখানে একটা তাঁবুর মতো টানিয়েছিলেন। তো নেত্রকোনার ভাষায় এটাকে গোয়ালা বলে। তো এই তাঁবুটাকে আর কি গোয়ালা বলে। তো উনি তো রোজ রাতে ওখানে থাকতেন আর ওনার চাষের জমি পাহারা দিতেন। তো বলে রাখা ভালো, এই হাফেজ ভাই কিন্তু গ্রামের ছেলে হওয়াতে
উনি সাহসী তো ছিলেনই, তবে উনি খুব ঠান্ডা মেজাজি মানুষ ছিলেন, খুব ভালো মনের একজন মানুষ ছিলেন, আর সাহসীও ছিলেন। আর ওনার একটা প্রিয় শখ ছিল, যেটা হলো বাঁশি বাজানো। দুপুরবেলায় গাছতলায় বসে কিংবা কোনো বন্ধুদের আড্ডায় এই হাফেজ ভাই বাঁশি বাজাতেন, আর রাতের বেলা উনি এই বাঁশিটা নিয়ে বাজানোর চেষ্টা করতেন আর কি। ওই বাঁশিটা ছিল পিতল এবং কাঁসার ধাতু দিয়ে তৈরি, আর এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি, মানে সাধারণ কোনো বাঁশি ছিল না। তো হাফেজ ভাই কি করলেন, ওই বাঁশিটি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে উনি যখনই ওনার রাতের যেই ঘুমটা আর কি, ঘুমটা যখন আসতো না, তখন উনি ওই একা একা গোয়ালায় বসে বাঁশি বাজাতেন। তো তেমনি বেশ কয়েকদিন ভালোই কাটছিল, কোনো সমস্যা নাই। তা হাফেজ ভাই প্রতিদিনের মতো ওই রাত্রেও খাওয়া দাওয়া সেরে চলে গেলেন সেই চাষের জমিতে, গোয়ালায় গিয়ে উনি শুয়ে থাকলেন। আর যখন ওনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল, একদম মাঝরাত, সময়টা বলা মুশকিল, আর কোনোভাবে ঘুম আসছে না, তখন হাফেজ ভাই কি করেছেন, উঠে জমির চতুর্পাশটা একটু ঘুরে আসলেন। আসার পর তিনি ওই গোয়ালায় অনেকক্ষণ বসে থাকলেন। বসে থাকার পর হাফেজ ভাই কি করলেন, বালিশের নিচ থেকে সেই বাঁশিটা বের করবেন, আর বের করলেনও। তো বাঁশি বের করে হাফেজ ভাই বাঁশিটাতে ঠোঁট লাগিয়ে বাজাতে লাগলেন। উনি খুবই চমৎকার বাঁশি বাজাতে পারতেন। তো ওনার বাঁশির আওয়াজ শুনে মানুষজন ছুটে যেত সেই বাঁশি শোনার জন্য। এখন অনেক রাত্রে তো উনি এখন বাঁশি বাজাচ্ছেন। হঠাৎ করে উনি একটা আওয়াজ শুনতে পেলেন, মনে হলো কোনো নূপুরের আওয়াজ। তো হাফেজ ভাই বাঁশি বাজানো বন্ধ করে উনি চতুর্পাশে একটু চোখ বুলিয়ে দেখলেন যেখানে কেউ এসেছে কিনা বা কোনো কিছু হেঁটে যাচ্ছে কিনা। অনেক সময় গরু হেঁটে যায়, গরুর গলায় ওই এক ধরনের নূপুরের মতো কিছু বাধা থাকে, ঘন্টার মতো, ওগুলো আবার শব্দ হয়। তো চিন্তা করলেন যে এরকম কোনো কিছু কিনা, তো রাতের বেলায় ওনার জমিনে ধান খাওয়ানোর জন্য আবার কেউ গরু ছেড়ে দিয়েছে কিনা। তো উনি আবারও বাঁশি বাজানো ছেড়ে দিয়ে জমির চতুর্পাশে একটু ঘুরে আসলেন, কিন্তু না, গরু বা অন্য কোনো কিছু উনি দেখতে পেলেন না। বিষয়টা আসলে উনি ওইভাবে আমলে নেন নাই। এরপর হাফেজ ভাই আর পাশে না তাকিয়ে আর বাঁশিও আর না বাজিয়ে উনি শুয়ে পড়েছেন। তো উনি শুয়ে পড়লেন, এভাবে চলছিল। হঠাৎ করে একদিন রাত্রে হাফেজ ভাই স্বপ্নে একটা জিনিস দেখেন একটি সুন্দরী রমণী এসে হাফেজ ভাইকে বলছে, কি হাফেজ, কি হলো, অনেকদিন হলো তুমি বাঁশি বাজাও না। আমি তো তোমার বাঁশি শোনার জন্য গোয়ালার পাশে আছি, কিন্তু তুমি তো বুঝতে পারো না, তুমি ভয় পাবে বলে আমি তোমার সামনে কখনো আসতাম না। তো তুমি তো বাঁশি বাজাও না, কাল থেকে আবার বাঁশি বাজাবা, আমি মনোযোগ দিয়ে শুনবো। তো হাফেজ ভাই এই জিনিসটা স্বপ্নে দেখেন, আর স্বপ্নে যখন এই জিনিসটা দেখেন তখন হাফেজ ভাই উনি চিন্তা করলেন যে স্বপ্নও দেখলাম নাকি দুঃস্বপ্ন দেখলাম। তো পরের দিন উনি ঠিকই কিন্তু বাঁশিটা বাজান। উনি যখনই বাঁশির সুর ধরলেন, কিছুক্ষণের মধ্যে আবারও নূপুরের আওয়াজ উনি শুনতে পেলেন। আর অদ্ভুত ব্যাপার হলো, এই আওয়াজটা মনে হচ্ছে মাটিতে না, মাটি থেকে উপরে হচ্ছে। আওয়াজ শোনার পর উনি প্রথম দিকে চতুর্দিকে তাকিয়েছেন, কিছু দেখতে পান না, তখন একটু উপরের দিকে তাকিয়েছেন। তো মনে হলো উপর থেকে একটা অদ্ভুত সুন্দরী রমণী এসে ওই গোয়ালার সামনে নামলো। তখন হাফিজ ভাই সত্যি ভয় পেয়ে গেলেন, কেননা উনি আসলে এরকম কোনো কিছুর জন্য প্রস্তুত ছিলেন না। উনি মনে করছেন দুঃস্বপ্ন দেখেছেন, আর বাঁশি বাজানো তো ওনার একটা অভ্যাস বা একটা শখ। হাফিজ ভাই কিন্তু বাঁশি বাজানো থামালেন না, কারণ উনি ভয় পাচ্ছিলেন যদি উনি বাঁশি বাজানো থামান তাহলে হয়তো বা ওই অবয়বটা তার কোনো ক্ষতি করতে পারে। তো উনি তো বাঁশি বাজিয়ে যাচ্ছেন, তো ওই অবয়বটাকে উনি সরাসরি দেখতে পারেন। তো উনি যখন ওই অবয়বটাকে সরাসরি দেখেন, এরপর ওনার একটা সমস্যা দেখা দিল। সেটা হলো উনি রাতের বেলা ঘুমাতে পারতেন না, কারণ ঘুমালেই ওনাকে স্বপ্নে ওই অবয়বটা দেখা দিত, আর দেখা দিয়ে বলতো, এই হাফেজ বাঁশি বাজাও না কেন। তো উনি এরকম
বাঁশি বাজাতেন। আর বাঁশি বাজানোর পর ওই অবয়বটা আসতো, মাঝে মাঝে একটা না একাধিক আসতো, এসে সেই বাঁশি বাজানো শুনতো। একটা সময় এই জিনিসটা দেখতে দেখতে হাফেজ ভাইয়ের ভয় লাগতো না, এই জিনিসের সাথে উনি অভ্যস্ত হয়ে যান। আর ওই জিনিসটা যে তার সাথে খুব একটা কথা বলতো এরকম হতো না। এদিকে ফসল কাটার সময় চলে আসে, আর ফজরের আজানের আগে কিন্তু এই অবয়ব চলে যেত। যদি একা আসতো ওই সময় চলে যেত, যদি একাধিক অবয়ব আসতো সেক্ষেত্রেও ওই ফজর আজানের আগে চলে যেত। তো একদিন ওই অবয়বটা এই হাফেজ ভাইকে বলেন যে, হাফেজ, তুমি তোমার বাঁশির যেই সুর এটা কিন্তু পরিবর্তন করো না, আর বাঁশি বাজানো বন্ধও করো না। তখন এখানে হাফেজ ভাই একটা বিষয় বুঝতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে উনি যেই সুরে বাঁশি বাজাতেন, এই সুরে বাঁশি বাজালে এই যে অবয়বগুলো আসে, বা আমরা যদি পরী বলি এই পরীরা আসে, তাহলে এই পরীগুলো এই সুরটা পছন্দ করে, এটা সত্য, কিন্তু এই সুরে বাঁশি বাজানো না থামালে পরীরা যেতে পারে না। পরীরা বলে যে এখন থামাও, তখন উনি থামিয়ে দেয়। এর মধ্যে আসলে কি রহস্য রয়েছে এটা বোঝা বড় মুশকিল। তো পরীরা ওই সুরে বাঁশি বাজানো পছন্দ করত, হাফেজ ভাইও বাজাতো। এইভাবে চলছিল বেশ কিছুদিন। এর মধ্যে কি হয়, এই হাফেজ ভাই কোনো একটা কারণে উনি অন্য আর একটা গ্রামে যাবেন, কোন এক আত্মীয়র বাড়িতে কাজ আছে, তো উনি তো যাবেন। তো যাওয়ার আগে ওনার যে ছোট ভাই করিমকে খুব ভালো করে বলে যান যে, এই আমি তো এখন যাচ্ছি, কয়েকদিন আসবো না, এবার অন্তত আল্লাহর রাস্তে তুই জমিটা পাহারা দে। তখন তার ভাই বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তো বাইরে যাচ্ছ, আমি পাহারা দিব। আর হাফেজ ভাই তার মাকেও ভালো করে বলে যায় যে, ওকে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করায় জোর করে হলেও পাঠাই দিবা ওই গোয়ালাতে। তো উনি তো হাফেজ ভাই এগুলো বলে উপদেশ দিয়ে চলে গেছেন, কিন্তু উনি একটা ভুল করেন। সেটা হচ্ছে যে ওনার যে বাঁশিটা, এই বাঁশিটা তো আসলে বালিশের নিচে রাখা থাকতো, ওই গোয়ালার যে ঘরটা ছিল সেখানে। তো উনি আর ওটা সাথে করে নিয়ে যান নাই। তো উনি অনেকটা পথ চলে যাওয়ার পর ওনার মনে পড়ছে, আরে বাঁশিটা তো আনলাম না। তো ওনার মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল, কারণ তার ভাই যে করিম, এই করিমও বাঁশি বাজাতে পারতো, কিন্তু তার মতো পারদর্শী ছিল না। সে অল্প কিছুক্ষণ বাঁশি বাজিয়েই হাঁপিয়ে যেত, আর তার মতো ওরকম সুরও তুলতে পারতো না। এই কোন রকমের চলা আর কি, এরকম বুঝাই, কোন রকমে বাঁশি বাজাতে পারে এটা আর কি। তো চিন্তা করলেন যে থাক, ও আর কি করবে, ও হয়তো বাজাবে না, ওরকম চিন্তা করেছেন আর কি। কিন্তু করিম বাঁশি বাজালে এই হাফেজ ভাই বিরক্ত হতেন, কারণ হলো সে আসলে ওরকম মনোযোগ দিয়ে বাঁশি বাজাতো না, যার কারণে এই হাফেজ ভাই চাইতো না যে করিম বাঁশি বাজাক। আর করিমের শখ ছিল, কিন্তু আসলে আল্লাহ তো এক একজনকে এক ধরনের গুণাবলী দেন। সে শখের বসে বাঁশি বাজানোর চেষ্টা করলেও ওইভাবে পারতো না। এখন করিম তো রাতের বেলা ঠিকই গিয়েছে গোয়ালাতে, যাওয়ার পরে সে শুয়েছে, শোয়ার পর তার ঘুম আসছে না। এখন অনেক সময় হয় কি যে আমরা যখন বালিশে শুই, ঘুম যদি না আসে, বালিশটা একটু এদিক ওদিক করি, একটু সরিয়ে, একটু কাত করে, বা বিভিন্নভাবে বালিশের পজিশন চেঞ্জ করে মাথা রাখার চেষ্টা করে যাতে ঘুম হয়। তো এই করিম যখন বালিশটা সরিয়ে বালিশের পজিশন চেঞ্জ করার চেষ্টা করেছে, তখন দেখে আরে আমার ভাই তো এই বাঁশি রেখে গেছে। সে তো বাঁশি নিয়ে ঘরের মধ্যেই বাজানো শুরু করেছে। তো যখন কিছু সময় বাজিয়েছে, হঠাৎ করে বাইরে ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়েছে। তো এই করিম চিন্তা করেছে যে নিশ্চয়ই বাইরে কোনো ওই যেরকম গরু আসছে, কয়েকটা কেউ গরু ছেড়ে দিয়েছে। তো করিম বাঁশি হাতে নিয়েই ওই গরু তাড়ানোর জন্য বাইরে বেরিয়েছে, কিন্তু বাইরে বেরিয়েই সে যে দেখে যে সেই অবয়বগুলো দাঁড়িয়ে আছে। তো অবয়বগুলোর চেহারা ভালো থাকলেও এই অবয়বগুলোকে দেখে করিম খুব ভয় পেয়ে যায়। আর ওই অবয়বগুলো করিমকে বলে, এই করিম, বাঁশি বাজা বলছি, বাঁশি বাজানো বন্ধ করবি না। করিম তো ভয়ে তার অবস্থা খারাপ, সে যে বাঁশিতে ফু দিচ্ছে তার সুর তো উঠছে না। আর ওই অবয়বগুলো বলছে, এই করিম, ভালো করে বাঁশি বাজা, সুর হয় না কেন, আর বাঁশি বাজানো থামাবি না খবরদার। এখন করিম তো অতটা পারদর্শী নয়, আর সে ভয়ে
সে তো আরো বাজাতে পারছে না। আর এদিকে ওই অবয়বগুলো বারবার করিমকে হুমকি দিচ্ছে, খবরদার বাঁশি বাজানো থামাবি না। এখন কিছুক্ষণ কষ্টে সৃষ্টে বাজানোর পর করিমের তো আর দম নাই, সে তো আর বাজাতে পারছে না। আর ওদিকে ওই অবয়বগুলো বারবার তাকে ফোর্স করছে। একটা পর্যায়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে বাজানোর চেষ্টা করতে গিয়ে তার গলা থেকে রক্ত বের হয়ে আসে। আর ওই যে হাফেজ ভাই, উনি রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করছেন, যাহারে বাঁশিটা তো রেখে আসলাম, না জানি এই করিম কোন অঘটনটা ঘটায়। উনি আর রাতের বেলা শুয়ে থাকতে পারছিলেন না। তো উনি ভোর হতে না হতেই উনি বাড়ির দিকে রওনা করেছেন। উনি সোজা আগে বাড়িতে গিয়েছেন, এসে তার মাকে জিজ্ঞেস করছেন করিম কোথায়। বলে যে করিম তো এখনো আসে নাই। উনি দৌড়ে তাড়াতাড়ি ওই গোয়ালার কাছে গিয়েছেন, গিয়ে দেখেন এক ভয়ঙ্কর অবস্থা। করিম বসে আছে, মানুষের মতোই বসে আছে, আমরা যেভাবে বসে থাকি। তো করিমের গলার ভিতরে তার ওই বাঁশিটার বেশ খানিকটা অংশ ঢুকিয়ে দেয়া। তো উনি তো ওখানে যাওয়ার পরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন, আগে চেক করেছেন করিম মারা গিয়েছে কিনা। তখন দেখলেন না, করিম মারা যায় নাই। উনি যখনই বাঁশিটা তার গলা থেকে বের করেছেন, করিম ধপাস করে মাটিতে পড়ে যায়। এতক্ষণ কিন্তু বসেছিল, কিন্তু এবার মাটিতে পড়ে গেছে। দ্রুত করিমকে ধরে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তার মা এই অবস্থা দেখে তো তারও অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ছেলের এই অবস্থা দেখে করিমের জ্ঞান আর ফিরছে না, তবে সে জীবিত আছে, কথাও বলতে পারছে না। অনেকক্ষণ পর করিম চোখ মেললেও করিম কথা বলতে পারে না, তার চোখে একটা ভয়ঙ্কর চাহনি। এদিকে ভাইয়ের সাথে এমন ঘটনা ঘটেছে, এর প্রতিশোধ নিতেই হবে। হাফেজ ভাই দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। এগুলো আসে, এদেরকে বাঁশি বাজানো শোনাই, আজ কিনা আমার ভাইয়ের এরকম ক্ষতি করলো। তো উনি অপেক্ষা করছেন এশার নামাজের পরে উনি খাওয়া দাওয়া করে কখন উনি ওই গোয়ালাতে যাবেন। তো যথারীতি উনি গোয়ালাতে যান। যাওয়ার পরে উনি বাজানো শুরু করেন ওনার বাঁশি। এবার আরো মোহনীয় সুরে বাঁশি বাজানো শুরু করেন। অল্প কিছুক্ষণ বাঁশি বাজানোর পরে যখন ওই অবয়বগুলো নেমে আসতো, এবার অনেকক্ষণ হয়ে যায় ওই অবয়বগুলো আর আসে না। এবার কিন্তু উনি কিন্তু থামাচ্ছেন না, বাঁশি বাজিয়ে যাচ্ছেন। ঘন্টা 2.5 বা 3 ঘন্টা বাজানোর পর হঠাৎ করে আবার ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়, মানে নুপুরের আওয়াজের মতো। তখন বুঝতে পারলেন যে ওই অবয়বগুলো আসছে। তো ওই অবয়বগুলো আসার পর ওই অবয়বগুলো ইশারা দিচ্ছে যে আমরা ইশারা দিলে বাঁশি বাজানো বন্ধ করবি। কিন্তু এই হাফেজ ভাই তো জানতেন যে আসল রহস্যটা কি। বাঁশি বাজানো যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ওরা এখান থেকে যেতে পারবে না। এদিকে ফজরের আজান হওয়ার পরও উনি বাঁশি বাজানো বন্ধ করছেন না। ওদিকে ওই যে অবয়বগুলো, পরিগুলো বলছে যে এই হাফেজ বাঁশি বাজানো বন্ধ কর, আমাদেরকে যেতে হবে, সকাল হয়ে গেলে আমরা মারা যাব, আলো ফুটে গেলে আমরা মারা যাব, তুই বাঁশি বাজানো বন্ধ কর, আমরা যেতে পারতেছি না। তখন উনি বাঁশি বাজানো বন্ধ করেন নাই, উনি ওইভাবেই ইশারা দিয়ে, চোখের ইশারায় বা হাতের ইশারা যতটুকু পারেন দিয়ে বুঝাচ্ছেন যে আমার ভাইকে ক্ষতি করলি কেন, কি অপরাধ ছিল তার। তখন তারা বলতেছে যে তোর ভাই তো তোর মতো করে বাঁশি বাজাতে পারে না, আর পারে না বাঁশি বাজাতে গেল কেন, যেহেতু আমরা এখানে চলে আসছি, এই জন্য বলছি যে বাঁশি বাজানো বন্ধ করবি না, এটা তো শাস্তি, পারিস না বাজাতে গেলি কেন, এই জন্য ওকে শাস্তি দিছি। তখন উনি আবার বাঁশি কিন্তু বাজাচ্ছে, কথা বলতে গেলে তো বাঁশি বাজানো থেমে যাবে, তখনই ওগুলো পালিয়ে যাবে। উনি ওইভাবেই ইশারা করে যতটুকু পারছিলেন বলতেছিলেন যে আমার ভাইকে সুস্থ কর, না হলে সকাল হয়ে গেলে ওকে আমি বাঁশি বাজানো থামাবো না, আমাকে তো চিনিস, আমার দম কতক্ষণ আছে এটা তোরা জানিস। এদিকে ওই অবয়বগুলো যখন বুঝতে পারলো পড়ে গেছি বিশাল এক বিপদে, মৃত্যু মুখে পড়ে গেছি, তখন বললো যে তোর ভাইকে তো আমরা মারি নাই, হ্যাঁ মেরে ফেলতাম। ফজরের আজান দিয়ে দিয়েছিল, যার কারণে ওই বাঁশিটা ওর গলার মধ্যে পুরোপুরি ঢুকাইতে পারিনি, যদি ঢুকাই দিতাম ও তো মারা যেত। তোর ভাই সুস্থ হয়ে যাবে, তুই এখন বাড়িতে যা, বাঁশি বাজানো থামা, গিয়ে দেখবি যে তোদের রান্নাঘরে একটা মাটির কলস আছে, এই কলসের মধ্যে পানি আছে, এই পানিটা তোর ভাইকে খাইয়ে দিবি, আর এরপরে তাকে গোসল করাই দিবি, আজকেই তোর ভাই সুস্থ হয়ে যাবে। তখন উনি বাঁশি বাজানো থামান এবং উনি বলে দেন যে আমি আমার মতো বাঁশি বাজাবো,
এরপরে তোরা যদি আবার আসিস কখনো, তাহলে কিন্তু আমি বাঁশি বাজানো থামাবো না, সকাল হয়ে গেলেও বাজাবো, তখন তোরা মারা যাবি। আর যেন তোদের কখনো অত্র এলাকায় না দেখি। তোদের কত বড় সাহস যে আমার ভাইকে তোরা মারার চেষ্টা করছিস। তখন ওরাও প্রতিশ্রুতি দেয় যে না, আমরা আর কখনো আসবো না। তখন উনি বাঁশি বাজানো থামান। এই পুরোটাই কিন্তু ইশারাতে উনি করার চেষ্টা করছিলেন, কারণ বাঁশি বাজানো থামালেই তো বিপদ। এমনও তো হতে পারে থামানোর পর ওনাকে ওরা আক্রমণ করতে পারে। তো যাই হোক, উনি সত্যি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর দেখেন রান্নাঘরে একটা নতুন মাটির কলস, যেটা আগে ছিল না, সেটাই কিছুটা পানি আছে। সেই পানি থেকে কিছু অংশ নিয়ে তার ভাইকে উনি খাইয়ে দেন। খাওয়ার পরেই ওনার ভাই কিছুটা কথা বলতে থাকেন, কিছুটা সুস্থতা বোধ করতে থাকেন। এরপর পানি দিয়ে গোসল করানোর পরে আস্তে আস্তে ওই দিনই উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তো এটাই ছিল ঘটনা। তবে এরপরেও উনি কিন্তু বাঁশি বাজিয়েছেন, হাফেজ ভাই কিন্তু এরপরেও বাঁশি বাজিয়েছেন। তবে ওই পরিগুলো আর কখনোই ওনার কাছে আসে নাই। প্রিয় লিসেনার্স, বাঁশি, এই বাঁশির যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁশির শব্দ শুনে কানের মধ্যে 2 কানে আঙ্গুল দিয়েছেন যেন বাঁশির শব্দ তার কানে না যায়। এর পেছনে কারণ কি হতে পারে? তো এগুলো নিয়ে যখন বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে আসলে বাঁশির শব্দের সাথে কি এমন ক্ষতি রয়েছে, আমরা খেয়াল করব যে হ্যামিলিনের যে বাঁশিওয়ালা, আমাদের অমীমাংসিত রহস্য এপিসোডের প্লে লিস্টে গেলে কিন্তু আপনারা হ্যামিলিনের বাঁশিওয়ালার এপিসোড পাবেন। আসলে বাঁশিতে এমন কিছু ফ্রিকোয়েন্সি তৈরি করা যায়, যেই ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট কোনো প্রাণীর মস্তিষ্কে প্রভাব বিস্তার করতে পারে। মানুষের মস্তিষ্কে প্রভাব বিস্তার করার জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি, কোনো পশু পাখির মস্তিষ্কেও প্রভাব বিস্তার করার জন্য আরেক ধরনের ফ্রিকোয়েন্সি রয়েছে। তো এই বিষয়ে যারা খুব এক্সপার্ট, যারা এটাকে আধ্যাত্মিক লেভেলে নিয়ে গেছেন, তারা এই বিষয়টা বুঝতে পারেন। তো হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে উনি মানুষের খুব বড় ধরনের আধ্যাত্মিক ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে, এই কারণেই উনি এটা শুনতে বাজাতে নিষেধ করেছেন। আর বাঁশি বাজানোর ক্ষেত্রে কিছু সুর রয়েছে যেটার দ্বারা কিন্তু জিনেরা আকৃষ্ট হয়। এই কারণে কিন্তু অনেকেই বলেন যে রাতের বেলা বাঁশি বাজালে পরীরা চলে আসে, জিনেরা চলে আসে। তো এমনটা কিন্তু হর হামেশাই আমরা গল্প শুনেছি এবং এটা হয়ও, এটা সত্য। আর এটা হলে এটাকে নিয়ন্ত্রণ করাটাও কঠিন ব্যাপার, যেটা এই করিম ভাই ভুল করে বাজাতে গিয়ে সমস্যাটা সৃষ্টি করেছিলেন। যেহেতু হাফিজ ভাই ওটা বাজাতেন আর ওখানে রেগুলার ওটা আসতো, ওই সমস্যাটা সৃষ্টি হওয়ার কারণে করিম ভাইয়ের ক্ষেত্রে সমস্যাটা উনি খুব মারাত্মকভাবে ফেস করেছেন। আল্লাহর রহমত উনি বেঁচে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আর হাফেজ ভাই উনিও যেই প্রতিশোধ নেয়ার জন্য আর ভাইকে সুস্থ করার জন্য উনিও খুবই একটা রিস্ক নিয়েছিলেন। কারণ উনি যদি একবার বাঁশি বাজানো থামাতেন, ইশারা দিয়ে চোখের ইশারায় বুঝাচ্ছেন, থামাতেন, তাহলে কিন্তু ওরাও তাকে অ্যাটাক করে বসতো। সুতরাং এই যে এত সময় ধরে তারা দীর্ঘ সময় ধরে হাফেজ ভাইয়ের কাছ থেকে বাঁশি বাজানো শুনছিলেন, তাদের স্বার্থে আঘাত লাগলে কিন্তু তারা ক্ষতি করতে ছাড়ত না। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 130তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাহিম শেখ। ঘটনাটি ঘটেছে আজ থেকে 4 বছর আগে, মানে 2020 সালের দিকে। তখন উনি গ্রামের বাড়িতে থাকতেন, আর ওনার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটি গ্রামে। উনি গ্রামের নামটি বলেছেন, তবে গ্রামের নামটি প্রকাশ করতে উনি নিষেধ করেছেন। তো ঘটনাটি ঘটেছিল শীতকালে। ওনার বাড়ির বর্ণনাটা একটু দেওয়া দরকার। ওনাদের বাড়িটা একটা ইট ভাটার পাশে, আর ইট ভাটার এক জায়গায় ইট পোড়ানো হয়, আর এক জায়গায় মাটি দিয়ে ইট বানানো হয়। তো ওনাদের বাড়ির পাশেই ইট বানানো হতো। তো ইট যেখানে বানানো হয় সেই জায়গার পাশেই ছিল একটা বাগান। ওই বাগানে ছিল 3টা তাল গাছ। তো ওনার বয়স তখন 14-15 আর কি। একদিন সকালবেলা উনি ঘুরতে ঘুরতে সেই বাগানের কাছে যান। তো ওখানে গিয়ে একটা তাল গাছের গোড়ায় উনি জল বিয়োগ করেন। এরপরে ওনার বন্ধুদের সাথে খেলাধুলা করতে গিয়েছেন। সারাদিনে কোনো সমস্যা হয় নাই। যখন রাতের বেলা উনি বাড়িতে গিয়েছেন, রাতে খাওয়া দাওয়া করে উনি ঘুমাতে গিয়েছেন, আনুমানিক মধ্যরাতে উনি একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে দেখেন যে
30 কি 35 বছর বয়সের একজন মানুষ, অস্বাভাবিক কোনো অবয়ব না, স্বপ্নের ভেতরেই এসে তাকে হাত চেপে ধরেছে। চেপে ধরে ওই যে বাগানটা যেখানে উনি জল বিয়োগ করেছিলেন সেখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর একটা মহিলাকে দেখাচ্ছে। সেই মহিলাটা শুয়ে আছে এবং তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হলে যেরকম হয় না ওই রকম হচ্ছে। তখন তাকে দেখিয়ে বলছে, এই দেখ, তোর কারণে আমার স্ত্রীর কি অবস্থা, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুই ছোট মানুষ, কিছু বললাম না, এবারের মতো ছেড়ে দিলাম। তুই এইখানে আর কখনো অপবিত্র করবি না, যদি করিস তাহলে কিন্তু তোর অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। আর উনি তো ছোট মানুষ, আসলে এটাকে দুঃস্বপ্ন ভেবেই উনি উড়িয়ে দিয়েছিলেন। পরের দিন কি মনে করে আবার যখন ওইদিকে গিয়েছেন বন্ধুদের সাথে খেলাধুলা করতে, ওখানে আবারও এই একই অপকর্ম করেছেন। তো ওই সময় কোনো সমস্যা হয় নাই। রাতের বেলা খাওয়া দাওয়া করে ওই পরিবারের সদস্যদের সাথে টেলিভিশন দেখছিলেন। তো ওই সময় যখন ওনার টেলিভিশন দেখছিলেন, ওনার আম্মু, ওনার বোন, পাশের বাসার এক দাদি একসাথে ছিলেন। ওই সময় বসেছিলেন, টিভি দেখছিলেন। তো এক সময় ওই যে বয়স্ক দাদি যিনি, তিনি এই মাহিম ভাইয়ের আম্মুকে বলেন, এই আমি আজকে যাই রে, কালকে আসবো না। এই বলে উনি রুম থেকে বের হয়ে চলে যান। আর এরপরে এই মাহিম ভাইয়ের বড় বোন, তিনি পাশের রুমে ঘুমাতে গিয়েছেন। তার কিছুক্ষণ পরেই এই মাহিম ভাই খেয়াল করেন যে ওনাদের ঘরের ঢোকার যে দরজাটা, সেই দরজা দিয়ে ওই যে দাদি একটু আগে বের হয়ে গিয়েছিলেন, উনি আবার ঢুকেছেন। ঢুকে পাশের রুমে চলে গেলেন, যেই রুমে ওনার বড় বোন ঘুমাচ্ছে বা ঘুমাতে গিয়েছে। তো উনি আবার তার আম্মুকে বলছে, আম্মু দেখো তো দাদি আবার আসছে। তখন আম্মু বলছে, আরে কি দেখিস, উনি তো চলে গেল, আর সামনে দিয়ে গেলে তো আমি দেখবো। তো উনি বলছে, না না আমি দেখলাম, তুমি গিয়ে দেখো, আপার রুমে গিয়ে দেখো দাদি আসছে। তখন এই মাহিমের আম্মু, উনি তো উঠে পাশের রুমে যান, গিয়ে দেখেন কই না তো, এই মাহিমের বড় বোন শুয়ে আছে। তখন এই মাহিম ভাইয়ের আম্মু এসে বলে, না রে, এগুলো তুই ভুল দেখছিস, তোর মনের ভুল। তো এটা একদম স্বাভাবিক মনে করেছেন, এটা হয়তো বা ভুল হতেই পারে। আরো কিছুক্ষণ টিভি দেখে উনিও যখন পাশের রুমে ঘুমাতে যাবেন, তখন উনি যেটা দেখেন, এটা দেখে উনি মারাত্মক ভয় পান। উনি দেখেন যে ওনাদের যে শোবার খাট রয়েছে, সেখানে ওনার বড় আপু দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে, আর তার মাঝে একটা কোলবালিশ। আর তার পাশে একই রকম দেখতে আর একটা অবয়ব, ঠিক তার আপু যেই ড্রেস পরে আছে, একই ধরনের ড্রেস পরা, তার চেহারা নিয়ে উল্টো দিকে, ঠিক সে যে স্টাইলে শুয়ে আছে দেয়ালের দিকে মুখ করে, ঠিক তার স্টাইলটাকে অনুকরণ করে উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। কিন্তু চোখ দুটো খোলা, বড় বড় চোখ করে এই মাহিম ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এইটা দেখে তো উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন। চিৎকার দিয়ে পাশের রুমে গিয়ে ওনার আম্মুকে জড়িয়ে ধরেছেন, কান্নাকাটি করছেন। তখন ওনার আম্মু বলছেন, কি হয়েছে, এত ভয় পাচ্ছিস কেন? তখন উনি বলছেন যে, আম্মু দেখো, আপা দুইটা হয়ে গেছে। এইটা যখন উনি বলেছেন, তখন ওনার আম্মু দ্রুত ওই রুমে গিয়েছেন, গিয়ে দেখেন যে সবকিছু তো স্বাভাবিক। এই মাহিমের বড় বোন দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে, পাশে তো কেউ নাই। তখন আম্মা আবারও বলেন, যারে তুই ভুল দেখছিস, তো এখানে কেউ নাই, আমি তো নিজে গিয়ে দেখলাম। তখন এই মাহিম ভাই বলছে যে, না আমি আসলে ওই রুমে আর যাবো না, আমি আজকে ওই রুমে ঘুমাবো না, তুমি আপুর সাথে ঘুমাও। তখন এই মাহিম ভাইয়ের আম্মু, উনি ওনার ছেলেকে বোঝানোর চেষ্টা করেছেন আর কি, যে আরে ও কিছু না, এটা তুই হয়তোবা মনের ভুলে এটা দেখেছিস আর কি। তো যাই হোক, ওই রাত্রে মাহিম ভাইয়ের আম্মু আর ওনার বড় আপু পাশের রুমে ঘুমিয়েছেন। তো ওই রাত্রেই উনি একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা হচ্ছে এরকম যে ওনাদের পারিবারিক একটা কবরস্থান রয়েছে বাড়ির পাশেই। তো সেই কবরস্থানের এক পাশে একটা বড় শিমুল গাছ রয়েছে, তার পাশে একটা খেজুর গাছ রয়েছে, আর তার পাশে একটা বড় তাল গাছ ছিল, এখন অবশ্য নাই, কেটে ফেলা হয়েছে। তো উনি স্বপ্নে দেখেন যে সেই খেজুর গাছের গোড়ায় উনি গিয়েছেন, আর তখন দেখেন বড় একটা কালো সাপ ওনাকে কামড় দেওয়ার জন্য তাড়া করে আসছে। তখন উনি ভয়ে বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে চলে আসছেন। তো উনি
বাড়ির দিকে যখন দৌড়ে দৌড়ে আসছেন তখনই ওনার স্বপ্নটা ভেঙে যায়। এরপরে উনি আবারও ঘুমিয়ে গিয়েছেন। সকালবেলায় ঘুম ভাঙার পর ওনার আম্মুকে উনি এই স্বপ্নের কথা বলবেন, তখনই ওনার বড় আপু ওনার আম্মুকে ডাক দিয়ে বলছে যে আম্মু, আমি একটা স্বপ্ন দেখেছি, আগে আমারটা শোনো। তখন আম্মু বলে যে ঠিক আছে বলতো কি দেখছিস। তখন ওনার বড় আপু এই মাহিম ভাই স্বপ্ন যেটা দেখেছেন উনিও সেই একই জিনিসটা দেখেছেন, যে কবরস্থানের ওখানে খেজুর গাছের কাছে উনি গিয়েছেন, ভয়ঙ্কর একটা সাপ তাকে কামড়ানোর জন্য এগিয়ে আসছে। আর এরপরে ওনার আম্মু বুঝতে পারেন কোন একটা সমস্যা তো হচ্ছে, কিন্তু কেন এটা হচ্ছে এটা উনি বুঝতে পারছেন না। আর এর কিছুদিন পরেই রমজান মাস চলে আসে। তো এর মধ্যে আসলে আর ওনারা এরকম স্বপ্ন দেখেন নাই, অল্প কিছুদিন আর কি। তো ওখান থেকে নামাজ পড়তে যেতে 10 মিনিটের মতো পায়ে হাঁটা পথ আর কি, মসজিদে যাওয়ার জন্য। একটা বাজার পরে, ওই বাজার নাম হচ্ছে মৌকুড়ি বাজার। আর ওই বাজারের পাশে ছিল একটা মাদ্রাসা, ওখানে মসজিদ ছিল, ওখানে নামাজ পড়তে যেতেন আর কি ওনারা, তারাবির নামাজ। তো ওনাদের পাড়া থেকে বন্ধু বান্ধব সহ 7-8 জন ওই তারাবির নামাজ পড়তে যেতেন। আর ওই সময়ে ওনার কাছে একটা বাটনওয়ালা ফোন ছিল আর কি, আর ওই ফোনে ফ্ল্যাশ লাইট ছিল। তো ওনার মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেতেন আর কি। আর নামাজ শেষ হতে হতে, সবকিছু শেষ হতে হতে 10টার বেশি বেজে যেত। আর গ্রামের রাত 10টার বেশি মানে তো অনেক রাত। তো মসজিদ থেকে বের হয়ে ওনারা যখন ওই বাজারের ওখানে এসেছেন, ওই বাজারটা ছিল 4 রাস্তার একটা মোড়। আর ওখান থেকে একটা মানে 4 রাস্তার একটা রাস্তা তো আছেই, মোড় আছে, ওখান থেকে একটা গেছে সোজা, আর একটা ওনাদের বাড়ির দিকে গেছে, আর একটা গেছে বালিয়াকান্দি থানার দিকে, অন্য 2টা গেছে অন্যদিকে। তো ওনারা যখন বাজারে এসেছেন তখন ওনার বন্ধুরা বলছে যে মাহিম, তুই চায়ের দোকানটায় বসে থাক, আমরা আমাদের বাড়ির দিকে একটু এগিয়ে দেখি যে বাড়ির দিকের কোনো লোক আছে কিনা, তাহলে তার সাথে আমরা যাবো। কারণ ওরা তো আসলে অল্প বয়স্ক বাচ্চা। তো তখন মাহিমে বলছে ঠিক আছে আমি এখানে বসি, তোরা গিয়ে দেখ, হইলে আমাকে আবার নিয়ে যাস কিন্তু মনে করে। তো উনি ওখানে বসে আছেন। তো ওনার এক বন্ধুর কাছে অবশ্যই একটা টর্চ লাইট ছিল, অন্যদের কাছে মোবাইল 1-2 জনের কাছে ছিল আর কি, তা ওই যে বাটনওয়ালা ফোন আর কি, ফ্ল্যাশ লাইট আছে। তো উনি দেখছেন যে ওরা হেঁটে যাচ্ছে, এদিকে উনি দেখতে পাচ্ছেন যে একটু এগিয়ে তাদের দেখার কথা যে লোক আছে কিনা, কিন্তু ওরা হেঁটে হেঁটে অনেকটা পথ চলে গেছে। তখন এই মাহিম ভাই চিন্তা করেছেন, আরে আমার বন্ধুরা কি আমাকে রেখে চলে গেল কিনা বা চলে যাচ্ছে কিনা, এরকম তো হওয়ার কথা না, আমাকে তো এইভাবে রেখে যাওয়ার কথা না, মজা করছে নাকি। তখন উনি কি করেছেন, দৌড়ে তাদেরকে ধরার চেষ্টা করছেন। ওই যে দূরে আলো দেখছেন, আমরা যখন টর্চ লাইট হাতে নিয়ে হাঁটা শুরু করি তখন হাতটা একবার সামনে যায় পিছনে যায়, আলোটা নড়াচড়া করে, এটা কিন্তু উনি দূর থেকে দেখছেন যে কেউ একটা টর্চ লাইট হাতে নিয়ে যাচ্ছে আর কি। তো উনি তো দৌড় দিয়েছেন ওই দিকে। আচ্ছা, উনি ওই আলোটা ফলো করে দৌড়াচ্ছেন। তো উনি দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই, কয়েক মিনিটের রাস্তা মনে হচ্ছে উনি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছেন, কিন্তু ওই আলোর কাছে উনি যেতে পারছেন না। উনি খেয়াল করলেন উনি যেদিকে দৌড়াচ্ছেন তার পাশ ধরে সারি সারি তাল গাছ, খেজুর গাছ, ফসলি ধানি জমির আছে আর কি। রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নাই, শুধু একটা বাড়ি আছে রাস্তা থেকে একটু দূরে। তো উনি ওই আলোটার পিছনে পিছনে যেতে লাগলেন। উনি একটা সময় খেয়াল করলেন যে ওই আলোটা রাস্তা থেকে একটু বাঁকা হয়ে ধানি জমির দিকে নেমে যাচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোন একটা সমস্যা, উনি কোন একটা ঝামেলায় পড়তে যাচ্ছেন। এরই মধ্যে উনি আরো নিশ্চিত হলেন আরেকটা জিনিস দেখে, সেটা হচ্ছে ওই আলোটা কম করে হলেও মাটি থেকে 10 ফুট উঁচুতে। এখন মাটি থেকে 10 ফুট উঁচুতে যদি টর্চ লাইট থাকে, আমরা যদি টর্চ লাইট হাতে ধরি তাহলে তো এটা আমাদের কোমরের কাছাকাছি হাতটা নিয়ে আমরা হাঁটি, তাহলে ওই লোকটার উচ্চতা হতে হবে কমপক্ষে 20 ফুট। এইটা উনি চিন্তা যখনই করেছেন যে এত উপরে টর্চ লাইট কেন বা আলো কেন, উনি দিয়েছেন প্রচন্ড জোর এক চিৎকার ভয়ে। আর যখন চিৎকার দিয়েছেন ওই আলোটা কি করেছে, ঘুরে ওনার দিকে নজর দিয়েছে। ওটা 2 চোখ ছিল না, একটাই আলো ছিল, টর্চ লাইটের আলো যেরকম একটা হয়, একমুখী হয়, ওই রকম আর কি। তো উনি তো অজ্ঞান হয়ে গিয়েছেন, ওনার কিছু মনে নাই। জ্ঞান ফেরার পরে দেখেন ওই যে রাস্তার কাছাকাছি একটা বাড়ি ছিল, ওই বাড়ির লোকজনদেরকে উনি চিনতেন। তো ওই বাড়ির লোকজন তাকে ঘিরে রয়েছে। তোমাকে তারপর জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তুমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলে, আমরা তো গেলাম আর কি,
সাহারির জন্য রান্না করার জন্য একটা উদ্যোগ নিয়েছিলেন একটু আগে আগেই, আর জেগেই ছিলেন ওনারা। তো তখন ওরা ধরাধরি করে আর কি নিয়ে আসেন আর কি, তো বললেন আর কি, তখন এই ফাহিম ভাইকে তার বাড়িতে দিয়ে আসা হয় আর কি। আর এই মাহিম ভাই, ফাহিম না মাহিম আর কি, তো মাহিম ভাইকে একজন হুজুর দেখানো হবে, এটা ওনার পারিবারিকভাবে খুব স্ট্রং একটা ডিসিশন নেন। এরপরে যখন ওনার বন্ধু বান্ধবদের কাছে জিজ্ঞেস করি কি ব্যাপার তোরা চলে গেলি কেন আমাকে রেখে, তখন তারা বলে যে কই চলে গেলাম কই, আমরা তো একটু পরেই ফেরত এসে দেখি তুই নাই, তোকে তার খুঁজে পাই নাই, তোকে নিয়ে তো অনেক আমরা খোঁজার চেষ্টা করছি, মানে তোকে খোঁজার চেষ্টা করছি আর কি, কিন্তু পাই নাই তো। তখন কি আর করা, এদিকে মাহিম ভাইকে নিয়ে মাদ্রাসা একজন বড় হুজুরের কাছে যাওয়া হয়। তো বড় হুজুর ওনাকে দেখে পাশের একটা রুম দেখিয়ে বলে যে ছেলেটাকে এখানে নিয়ে যান, আমি একটু পরে আসছি। তো ওখানে নিয়ে যাওয়ার পর হুজুর একটা গোল দাগ দিয়ে দাগের মাঝখানে বসানো হয়, যেটা সাধারণত করা হয় আর কি। এরপর কিছু পানি পরে তার গায়ে ছিটিয়ে দেওয়া হয়। এরপর ওনার কিছু মনে নাই, তবে ওনার যখন সেন্স আসে তখন ওনার মায়ের মুখে শুনতে পান ঘটনাটি কি হয়েছিল। তো ওনার উপর যখন পানি ছিটানো হয় ওনার উপর জিন ভর করে, জিন ভর করেই ওই হুজুরকে একটা সালাম দেয়, সালাম দিয়ে বলেন যে হুজুর আপনি এই ঝামেলার মাঝখানে আসবেন না, এই ছেলেটা খুবই দুষ্টু, ওর কারণে আমার স্ত্রী মৃত্যু পথযাত্রী, ওকে সতর্ক করার পরেও ও কথা শুনে নাই, এই এলাকায় যত জিন আছে আমি তাদের সর্দার, আমি এই ছেলের বাড়ির পাশে কবরস্থানের আছে, কবরস্থানের পাশে তাল গাছটা আছে, সেই তাল গাছে থাকতাম, তাল গাছটা কেটে ফেলার পর ওদের বাড়ির অন্য পাশে আমি পরিবার নিয়ে থাকতাম। তো এই ছেলেটা একটা জায়গায় জল বিয়োগ করেছে, এরপরে আমি ওকে স্বপ্নে গিয়েও বলেছি যে এই কাজ আর করবি না, তুই ছোট মানুষ করে ফেলেছিস, কিন্তু ও কিন্তু কথা শুনে নাই, পরের দিন সেই একই কাজ করেছে। এর ফলে আমার স্ত্রী আরো অসুস্থ হয়ে যায়, যদিও বা আমি ওকে কোনো ক্ষতি করি নাই, কিন্তু আমার অনুগত বা আমার অনুসারী বা আমার গোত্রের যে জিনেরা রয়েছে এরা ওর উপর খুব ক্ষিপ্ত হয়, এবং আমার স্ত্রীর অসুস্থতার জন্য এই ছেলেটা দায়ী, এই চিন্তা করেই ওরা ওই রাত্রেই ওর বোনের রূপ ধরে গিয়েছিল ওই ছেলেটাকে শিক্ষা দিতে। কিন্তু যে কোনো কারণেই হোক আসলে ওর ক্ষতি করা হয়নি। তারপরে আমার অনুগত জিনেরা ওকে মায়াজাল সৃষ্টি করে ওকে ক্ষতি করার জন্য ওই ক্ষেতের কাছে নিয়ে আসে, কিন্তু ওই সময় অবশ্য আমি চলে আসি এবং আমি আমার জিনদেরকে বলি যে তোমরা চলে যাও, ছেলেটা নামাজ পড়ে আসছে, রমজান মাস, ক্ষতি করার দরকার নাই। তো এই কারণে ওরা চলেও যায়। এখন যেহেতু আমার স্ত্রী অসুস্থ, আমি নিজে যতই ওদেরকে মানা করি না কেন ওরা কিন্তু শুনবে না, কারণ ও তো নিষেধ করার পরও এই অপকর্ম আবার করেছে। সুতরাং এটার একটা সমাধানটা আমি বলে দেই, সেটা হচ্ছে যে ও যেইখানে গিয়ে এই অপকর্মটা করেছে, জল বিয়োগ করেছে, ওই জায়গাতে 5 কেজি খুব ভালো মানের মিষ্টি রেখে আসতে হবে, এটা আমার অনুসারীরা খাবে, তাহলে ওরা হয়তো ওকে ক্ষমা করে দিবে, আমি ওকে ক্ষমা করে দিলাম, ওরা হয়তো ওকে ক্ষমা করে দেবে, ওকে আর বিরক্ত করবে না। তবে হ্যাঁ, ও ওই জায়গাটার জন্য আর কখনো না যায়, তাহলে কিন্তু এই কথাগুলো ওদের আবারও মনে আসবে, মনে আসলে আবার ক্ষতি করতে পারে। আমার স্ত্রী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। তো এটাও বলে দেওয়া হয় যে এই ছেলেটাকে কিন্তু যেতে হবে, এবং সন্ধ্যার দিকে গিয়ে ওখানে ওই 5 কেজি মিষ্টি রেখে দ্রুত যেন ওখান থেকে চলে আসে, পেছন দিকে তাকানোর দরকার নেই। তো এই কাজটাই কিন্তু করা হয়, মাহিম ভাই এই কাজটি করেছিলেন। তো আল্লাহর রহমতে এরপর থেকে ওনাদের কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত উনি স্বাভাবিকভাবে আছেন, ভালো আছেন। আর যেই রাস্তাতে উনি চলে গিয়েছেন ভুল করে রাতের বেলা, সেই রাস্তার ভিডিও উনি দিতে চেয়েছেন আর কি। তো ধন্যবাদ জানাচ্ছি মাহিম ভাইকে আপনার সাথে ঘটে যে একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সোহেল রানা। ওনার বাড়ি জামালপুরের সরিষা বাড়িতে, তবে উনি থাকেন বর্তমানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ নামক স্থানে। মজার বিষয় হলো উনি
যেই ঘটনা পাঠিয়েছেন এই ঘটনাটি আবার আমার যে জেলা রাজবাড়ী, সেই রাজবাড়ির ঘটনা। যিনি আবার ঘটনা ওনাকে বলেছেন, তার বাড়ি রাজবাড়ী, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কিউটেল নামক একটা গ্রামে। তো ওই গ্রামে একটি বিল রয়েছে। তো ওই বিলকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি। ওই বিলের একটি বিশেষ নাম রয়েছে, ওই বিলটির নাম কালামানিকের বিল। মূলত এই বিলের নামকরণের পেছনে কিন্তু রয়েছে একটি ভয়ঙ্কর ব্যাপার। চলুন সেটাই শুনি। ঘটনাটি অনেকদিন আগের। মূলত ওই গ্রামে মোহাম্মদ আব্দুল মালেক নামক একজন ব্যক্তি বাস করতেন। উনি কৃষি কাজ করতেন, পাশাপাশি উনি কবিরাজি করতেন। বেশ অনেক জমি জমার মালিক হয়েছিলেন। 40 বিঘার উপরে ওনার জমি ছিল, কৃষি জমি। তাছাড়া বসত বাড়ি মোটামুটি যা করেছিলেন ওই সময়ের প্রেক্ষাপটে বেশ ভালোই ছিল। আর উনি কৃষিকাজ করতেন, পাশাপাশি কবিরাজি করতেন। আর একটা ব্যাপার যেটা ওপেন সিক্রেট ছিল, যেটা অনেকে জানতো কিন্তু ভয়ে কেউ বলতো না, সেটা হচ্ছে যে সবাই কিন্তু দিনের বেলা জমি চাষ করতে যেত। উনি দিনের বেলা কিন্তু জমি চাষ করতেন না, উনি জমি চাষ করতেন রাতের বেলা। রাতের বেলা উনি যেতেন। আর রাতের বেলা তো গ্রামের লোকজন সন্ধ্যার পরেই বা একটু রাত হলেই সবাই ঘুমিয়ে পড়ে, যেহেতু সারাদিন তারা পরিশ্রম করেন। আবার ভোরবেলা উঠে যান। তো ভোরবেলা যখন তারা উঠে ওই আব্দুল মালেকের জমির পাশ দিয়ে যেতেন, দেখতেন যে সেই জমিতে কাজ করা, অথচ দিনের বেলাতে কেউ ওখানে কাজ করতো না। সবাই বুঝতে পারতেন যে তার জমিগুলো জিনেরা চাষ করে দেয়। তো এটা কিন্তু অনেকেই বুঝতেন, নিজেরা আলোচনা করতেন, কিন্তু ওনার সামনে এই বিষয়টা নিয়ে কেউ আলোচনা করতেন না। তো এইভাবেই চলছিল সবকিছু। জিনেরা যে তাকে এমনি এমনি কাজ করে দিত বিষয়টা এরকম না। কোনো কাজ করানোর পর তাদেরকে ভালো খাবার দাবার দিতে হতো তাদের ডিমান্ড অনুযায়ী। এটা কিন্তু এই আব্দুল মালেক সাহেব খুব ভালোভাবেই হ্যান্ডেল করতেন। আর জিনেদেরকে দিয়ে উনি বিভিন্ন ধরনের কবিরাজি চিকিৎসা এটা সেটা উনি তো করাতেনই। তো এভাবে চলছিল সবকিছু। এরই মধ্যে ঘটে যায় একটি ঘটনা, খুব মর্মান্তিক একটি ঘটনা। তো কোন একটা সিজনে উনি জিনেদেরকে দিয়ে জমি চাষ করিয়েছেন। তো যেদিন চাষের শেষ দিন আর কি, তো ওই দিন ওই জিনেদের যে সর্দার, তাকে উনি বলেন যে তোমরা কি খাবা। তখন জিনেদের ওই সর্দার বলেছিল, এবার আমরা রুই মাছের মাথা খাবো, মাছের অন্য কোনো অংশ না, শুধু মাথা। তো ওই জিনেরা ছিল 100 জনের একটি দল। তবে 100 জনের দল হলেও কখনো কখনো 90 জন আসতো, 92 জন আসতো, মানে 100 জন সব হতো, বিষয়টা এরকম না। তো উনি কি করেন, উনি যখন আসলে রুই মাছের মাথা, শুধু রুই মাছের মাথা ম্যানেজ করাটা কিন্তু কঠিন ব্যাপার। যদি 100 জন লোক হয় তাহলে 100টার কিন্তু রুই মাছ লাগবে। এই 100টা রুই মাছের 100টা মাথা হবে, তাই না? তো উনি কি করেছিলেন যে এই রুই মাছ কিন্তু 100টাই কিনেছিলেন। কেনার পর ওই রুই মাছের মাথাগুলো রান্না করেছিলেন তার স্ত্রী। এখন দেখা যায় কি, রান্না করার সময় কিন্তু কিছু কিছু মাথা ভেঙে যায়। তো সেই জিনিসগুলো তো আর কারো পাতে দেয়া যায় না, তাই না? তো এরকম করে কিছু মাথা ভেঙে যায়। দেখা গেল এরকম 9টা মাথা ভেঙে গেছে, সেগুলো তো কারো পাতে দেয়া যায় না, 91টা। তো ওই দিন আবার কি হয়েছে, রাতের বেলা যখন ওই জিনেরা কাজ শেষ করে খাবার খাওয়ার জন্য এসেছে, তখন ওই জিনেদের যে সর্দার, তাদের একবার একটা নিয়ম ছিল যে সর্দার কি করবে, তার অনুগত সবার সামনে খাবার আগে পৌঁছানো নিশ্চিত করবে যে সবাই ঠিকঠাক মতো পেয়েছে, তারপর গিয়ে ওই সর্দার খাবার নিবে। এখন দেখা গেল যে অন্যান্য জিনেদের পাতে রুই মাছের মাথা দেওয়ার পরেও যখন সর্দারের পাতে দিয়ে যাবে, রুই মাছের মাথা আর নাই। রুই মাছের মাথা কোথায় গেল? মাছ তো ঠিকঠাক মতো উনি এনেছিলেন। এদিকে আব্দুল মালেক উনি তো এই ওনার স্ত্রীকে বললেন যে এই মাছের মাথা কই, বলছে অনেকগুলো তো ভেঙে গেছে। তখন ভেঙে গেছে কয়টা ভেঙে গেছে? 9টা ভেঙে গেছে, তাও তো 91টা থাকার কথা। তো ওরা তো আসছেও 91 জন ভাগ্যক্রমে।
তো আর একটা তো থাকবে, সেটা কই, কোথাও আর খুঁজে পাওয়া যায় না। তো উনি এবার বলছেন যে ভালো করে খোঁজো তো, না কোথাও আর খুঁজে পাওয়া যায় না। এদিকে ওই যেই জিনেদের সর্দার, উনি এই বিষয়টা নিজের জন্য খুব অপমান হিসাবে নেন, যে ও আমার পাতে একটা রুই মাছের মাথা দিতে পারলো না, ওরা এতগুলো কাজ করে দিই। তো বিষয়টা সে খুব ক্ষুব্ধ হয়, বলে যে এক্ষুনি যদি রুই মাছের মাথা দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো এবং খুব করুণ মৃত্যু হবে তোমার। এদিকে উনি তো আবার বাড়িতে ঘরের ভিতরে ঢুকে তার বউকে বলছে তাড়াতাড়ি খোঁজো কোথায় রাখছো, এখন মাছের মাথা তো কেউ আর আলমারিতে রাখবে না, তো শোকেসের মধ্যে সাজায় রাখবে না, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, বিড়ালে খেয়েছে বা অন্য কেউ খেয়েছে, কিন্তু গেল কোথায়? উনি তো খুব সাবধানের সাথে কাজ করেছেন। এক পর্যায়ে ওনার ছোট ছেলে সে স্বীকার করে সে একটা মাথা খেয়ে ফেলেছে। এখন এই আব্দুল মালিক উনি তো দিনের সর্দার কাছে এসে বলেন যে আমার ছেলে তো বুঝতে পারে নাই, সে তো একটা মাছের মাথা খেয়ে ফেলেছে। তখন বলে যে না, এর কোনো ক্ষমা হবে না, তুমি অপমান করছো। তখন ওই জিনেরা নাকি তার স্ত্রী এবং সন্তানদেরকে একটি ঘরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আব্দুল মালিককে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে পাশে একটা বিলের দিকে। তো ওনারা তো চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে। এরপর শুনশান নীরবতা চতুর্দিকে। সকালবেলা ওই বিলের মধ্যে আব্দুল মালিকের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকেই ওই বিলের নাম হয়ে যায় কালা মালিকের বিল। আসলে আব্দুল মালিক উনি আসলে কালো ছিলেন, জন্মগতভাবেই ওনার শরীরটা মানে কালো বর্ণ ছিল আর কি, কৃষ্ণবর্ণ ছিল, যার কারণে গ্রামের লোকজন ওই আব্দুল মালিক নামে অনেক লোক ছিল, তো তাকে শনাক্ত করার জন্য ওই কালা মালিক বলতো। তো ওনার মৃত্যুর পরেই মূলত ওই জায়গার নাম হয়ে যায় বা ওই বিলের নাম হয়ে যায় কালা মালিকের বিল, এখনো যেটা রয়েছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিক্ষণীয় রয়েছে। বিভিন্ন ঘটনাতে আমি যদিও সেটা বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে জিনেদেরকে দিয়ে কাজ করানো, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে ব্যক্তিগত কাজ করানো, এটা শুধু হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। জিন জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনেদেরকে দিয়ে কাজ করাতেন না, এবং উম্মতে মুহাম্মাদের জন্য জিনেদেরকে দিয়ে কাজ করানো তাদের ইচ্ছার বিরুদ্ধে, বশীভূত করে, বন্দী করে, তাদের অনিচ্ছায় সম্পূর্ণরূপে হারাম। সে যত বড় পীর, বুজুর্গ, আলেম, ওলামাই হোক না কেন। হ্যাঁ, জিনেরা ইচ্ছাকৃত ভাবে যদি কোনো কাজ করে দেয়, স্বেচ্ছায় কোনো প্রতিদান ছাড়া, শুধু উপকারের জন্য, সেটা ভিন্ন বিষয়। অনেক বড় বুজুর্গ পরহেজগার ব্যক্তি রয়েছেন, এই পরহেজগার ব্যক্তিদের কাছে জিনেরা আসেন। জিনেরা নিজেদেরও সমস্যার সমাধান, বিভিন্ন সালিশ বিচার কিন্তু এই পরহেজগার ব্যক্তিদের কাছ থেকে করিয়ে দেন, এবং এই পরহেজগার ব্যক্তিদের সান্নিধ্যে তারা থাকার চেষ্টা করেন, মানুষের উপকার করার চেষ্টা করেন। এই ধরনের উপকারগুলোর বিষয় কিন্তু আবার এই তালিকায় আসবে না, তারা নিজেরা যদি মানুষের উপকারের জন্য কিছু করে থাকেন, যার কোনো বিনিময় না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সেই হিসাবে অনেক বুজুর্গ ব্যক্তির কাছে জিন আসেন ইলম শিক্ষা করার জন্য, মানুষের উপকার করার জন্য। এই বিষয়টা টোটালি আলাদা। কিন্তু জিনদেরকে কোনোভাবে বন্দী করে তাদেরকে দিয়ে কাজ করানো, এটা হারাম, সুস্পষ্টভাবে হারাম। যে যত বড় পীর, বুজুর্গ, আলেম, ওলামাই হোক না কেন, এটা আমাদের জন্য মোটেও করা কাম্য নয়। প্রিয় লিসেনার্স, আমরা অনেকেই চিন্তা করি ওই ব্যক্তির কাছে অনেক জিন রয়েছে, সে নিশ্চয়ই অনেক বড় বুজুর্গ ব্যক্তি। আসলে সে কিভাবে ওই জিনগুলোকে হাসিল করেছে এটাকে আমরা জানি? সে কি এই গোমর কখনো ফাঁস করবে? নিশ্চয়ই করবে না। মানুষের সামনে নিজের বুজুর্গি দেখানোর জন্য জিনদেরকে দিয়ে বিভিন্ন অলৌকিক কাজগুলো সে দেখানোর চেষ্টা করবে, আর আমরা তাকে বিশাল বড় পীর, বুজুর্গ মনে করে তার কাছে যাব, এইভাবে ঈমান হারা হয়ে যাব। এই জন্য এই ব্যাপারগুলো যদি আমাদের মাথায় থাকে, আমরা যদি বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ কেউ আমাদেরকে সহজে ধোঁকা দিতে পারবে না। আমরা এই বিষয়গুলো থেকে শিক্ষা নেব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, মনে রাখবেন, জিনেরা ওরা যতই মানুষের
উপকার করুক, বিশেষ করে যদি তাকে দিয়ে কোনো কাজ করানো হয়, কোনো একটা ব্যক্তির ব্যক্তিগত কাজ করানো হয়েছে, আপনি যতই তাকে খাওয়ান না কেন, ওরা একটা খালি সুযোগ খুঁজবে, একটা সুযোগ যদি পায় তাহলে কিন্তু একদম শেষ করে দিবে। এমন একটি ঘটনা আমি অনেক আগে বলেছিলাম, যেটা রেফারেন্স হিসাবে এখন বলতে চাই। সেটা হচ্ছে এই ঘটনাটি ঘটেছিল ভেড়ামারা, কুষ্টিয়া জেলার ভেড়ামারাতে। তো এই ঘটনাটি কিন্তু একজন লোক, উনি এই জিন বন্দি করে তাদেরকে নিয়ে প্রতি রাত্রে সফরে বের হতেন। একটা পালকি ছিল, বিশেষ পালকি, এই পালকিতে চড়ে জিনদেরকে নিয়ে বের হতেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তো এটা জিনেদেরকে উনি জবরদস্তি করেই করাতেন। প্রতি রাত্রে জিনেরা তাকে পালকিতে করে নিয়ে ঘুরে বেড়াবে, এটা তো জিনেদের জন্য কষ্টদায়ক। জিনেরাও সুযোগ খুঁজত, কিন্তু সুযোগ পেত না। একবার কি হলো, এই লোক যখন ঘর থেকে বের হয়েছে, কোনো কারণে আসলে ওনার অজু ছিল না, এটা উনি নিজেও মনে রাখতে পারেন নাই বা বুঝতে পারেন নাই, অজু করতে ভুলে গিয়েছেন। তো জিনেরা ওই দিন বলছে, হুজুর আসেন, ওঠেন, পালকিতে ওঠেন। তো উনি উঠেছেন, কিছুক্ষণ পরে হুজুর নামেন। বলে কি ব্যাপার, এত তাড়াতাড়ি কোথায় নিয়ে আসে? বলে আর নামেন না হুজুর। তো উনি নেমে দেখে একটা মাঠের মধ্যে আর দূরে তার বাড়ি দেখা যাচ্ছে। তখন বলে এইখানে নামালে কেন? তখন ওই জিনেরা বলতেছে, হুজুর বহুদিন তো আমাদেরকে খাটাইলেন, সুযোগের অপেক্ষায় ছিলাম, আজকে সুযোগ পেয়ে গেছি। আপনি কিন্তু এখন অপবিত্র, আপনার ওযু নাই, আর এই সুযোগের অপেক্ষায় আমরা ছিলাম, এখন সুযোগ পেয়ে গেছি, এখন আপনাকে ছাড়বো না। তো এরপরেই নাকি ওই লোকের মাথায় একটা জিন প্রচন্ড জোরে একটা কিল দেয়। এরপরের কি ঘটনা ঘটেছে সেটা আমি বলছি, যে এই ঘটনাটা কিভাবে মানুষ জানলো। উনি তো রাতের বেলা বাড়িতে ফেরেন নাই, সকালবেলা লোকজন মাঠে জমি চাষ করতে গিয়ে দেখতে পায় যে ওই ব্যক্তিটির ডেড বডি পড়ে আছে, কিন্তু কেউ ধরার সাহস পাচ্ছে না, কারণ তার ডেড বডির মধ্যে কোনো হাড় নাই। একটা ফুটবল চুপসে গেলে যেরকমটা হয় ওই রকম হয়ে আছে, মানে তার বডি আছে, সবই ঠিক আছে, মাংস আছে, কিন্তু ভিতরে কোনো হাড় নাই, চ্যাপ্টা হয়ে গেছে। তখন তার এক ছাত্র ছিল, তাকে ডেকে আনা হয়। সেই ছাত্র আসার পর উনি কিছু আমল করেন, ওই জিনদেরকে ডাকেন দিনের বেলাতে, কিন্তু ওই জিনেরা তার কাছে অদৃশ্যভাবে কথা বলছিল। তো জিনেরা বলে যে আসলে কি হয়েছে। তো জিনেরা বলে যে আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগটা পেয়ে গেছি, একে শেষ করে দিছি। তো বলছে এর শরীর হাড় কই? বলে মাটি গর্ত করেন, 7 হাত মাটির নিচে তার কঙ্কাল পাবেন। তখন একটা নির্দিষ্ট জায়গা জিন দেখাই দিয়েছিল। তো উনি বলেন যে এই জায়গা ঘোরেন। কিন্তু মজার বিষয় হলো, বা অদ্ভুত বিষয় বা ভয়ঙ্কর বিষয় যেটাই আমরা বলি, যে ওই জায়গার মাটিটা কিন্তু আলগা মাটি ছিল না। কোথাও গর্ত করে কাউকে পুঁতে ফেললে যে বা দাফন করলে তো সেই জায়গার মাটিটা আলগা থাকে, তাই না? সেখানে ঘাস টাস সরে যায়, কিন্তু না, ওটা কিন্তু ওর উপরে ঘাস ছিল। ওই জায়গা খোঁড়া হয়, মাটিটা কিন্তু একদম কোদাল দিয়ে নতুন মাটি কাটলে, ঘাসওয়ালা মাটি কাটলে যেরকম ওরকম ভাবে মাটি কাটা হচ্ছিল। 7 হাত গর্ত করার পর ওনার আস্ত কঙ্কাল মাটির নিচে পাওয়া গিয়েছিল। সেই কঙ্কালের গায়ে কিন্তু রক্ত লাগা ছিল। তার মানে হচ্ছে ওই এমন ভাবে তার কঙ্কালটা শরীর থেকে বের করে ফেলা হয়েছে। তার যখন মাথার উপর একটা কিল মারা হয়, ওই এক কিলে তার শরীরের কঙ্কালটা শরীর থেকে আলাদা হয়ে গিয়ে মাটির 7 হাত ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু তার শরীর থেকে যে কঙ্কাল বের হয়ে গেছে, এক ফোঁটা রক্ত বের হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম উনি যখন রানী বিলকিসের সিংহাসনটা উনি ওনার এখানে নিয়ে আসেন, তখন কিন্তু ওই সিংহাসনটা একটা সলিড জিনিস, মানে নিরেট জিনিস, কঠিন পদার্থের ভিতর দিয়ে একটা কঠিন পদার্থ বের করে নিয়ে আসা হয়েছিল। জিনেরা কিন্তু কঠিন পদার্থের ভেতর থেকে কঠিন পদার্থ বের করে নিয়ে আসতে পারে। একজন জিন বলেছিল, আপনি বসা থেকে দাঁড়ানো অবস্থা, মানে যতটুকু সময় লাগে এর মধ্যে আমি ওই জিনিসটা নিয়ে আসবো। পরে একজন আলেম, উনি এটা নিয়ে এসেছিলেন চোখের পলকে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল। এটা পবিত্র কোরআনে এই ঘটনা আসছে। তার মানে হচ্ছে কোন একটা, ওই সিংহাসনটা চারদিকে নিরাপত্তা বেষ্টনী ছিল, ওই সিংহাসনটা এমন একটা জায়গায় রাখা ছিল যেখানে কেউ ঢুকতে পারতো না।